এই মেয়ে, দাঁড়াও। শ্যামা চোখ খিচে থমকে দাঁড়ায়, পেছনে ফিরে বুকে হাত রেখে বলল। আমি? ফিরোজ মাথা নেড়ে গম্ভীর গলায় বলল। হ্যাঁ। শ্যামার গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফিরোজের দিকে কয়েক পা এগিয়ে আসে। ফিরোজ তখন শ্যামার দিকে তেজি চোখে তাকিয়ে, তার গলায় রাগের আভাস স্পষ্ট। তেতে ওঠা গলায় বলল। সবসময় এমন তাকিয়ে থাকো কেন? এত তাকিয়ে কি দেখো? আমার গায়ে কি মধু মেখে রেখেছে? শ্যামা কি বলবে ভেবে পায় না। লোকটার কথাগুলো এত কর্কশ, তারপরেও কেন জানি তার এত ভালো লাগে। সে শুধু মাথা দুদিকে নাড়িয়ে না জানায়। শ্যামার এই নিশ্চুপতা রাগী ফিরোজের মাথা গরম করে দেয়। দাঁত কিরমিরিয়ে বলল। মেয়ে মানুষ এত নির্লজ্জ হয়? তোমাকে না দেখলে জানতামই না। শ্যামা কোনো কথা না বলে এক পলক ফিরোজকে দেখে। সাদা শার্ট ঘামে ভিজে একাকার, তারপরেও এই রোদে বসে আছে। এত কষ্ট করার মানে কি? কি আছে এই রাজনীতিতে, তা শ্যামার মাথায় ঢুকে না। ফিরোজ বাইকের আয়না হাত দিয়ে পরিষ্কার করে শ্যামার দিকে কঠিন দৃষ্টি ফেলে তাকে দেখতে দেখতে বলল। এমনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না। আর যদি এমন বেয়াদবি করো তো স্বপন কাকার কাছে বিচার দেব। যাও। শ্যামা চোখ ভরে ফিরোজকে দেখে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কলেজের দিকে এগিয়ে যায়। এই লোকটা এমন কেন? রাগী ভূত। ফিরোজ শ্যামার যাওয়ার পথে তাকে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 2 বছর ধরে মেয়েটা তার চোখে পড়েছে। আগেও একই গ্রামে, এমনকি পাশাপাশি বাড়িতে থাকলেও কখনো কথা হয়নি, কিংবা এমন করে খেয়াল করা হয়নি। কিন্তু শ্যামার এই বিস্তর পরিবর্তন ফিরোজকে বাধ্য করেছে শ্যামার দিকে তাকাতে। প্রথমে একটু একটু তাকালেও দিন দিন শ্যামার চোখে দৃষ্টি গভীর থেকে গভীর হচ্ছে। 30 বছর বয়সী ফিরোজের একটা ছোট মেয়ের এমন চোখের দৃষ্টি, না বলা কথা গোপন অনুভূতি বুঝতে মোটেও সমস্যা হয় না। সে দিব্যি বুঝতে পারে মেয়েটার কচ্ছপের গতিতে তার দিকে এগিয়ে আসা। কিন্তু ফিরোজ সতর্ক। বাচ্চার বাচ্চামিতে সায় দেওয়ার মতো মন মানসিকতা তার নেই। সে মনে করে তেল যেমন জলের সাথে মিশে না, তেমনি সেও কোনো নারীর সাথে মিশতে পারবে না। নারীরা বেঈমান হয়, স্বার্থপর হয়। নারী মানেই বিষাক্ত। সে বিষাক্ত নারীদের একদম বিশ্বাস করতে চায় না। আর এই শ্যামাকে তো কখনোই কাছে আসতে দেয়া যাবে না। তার উপরে মেয়েটা তার ছোট বোনের বান্ধবী। ছিছি। ফিরোজ অবাক হয়ে ভাবে, মেয়েদের স্বভাব চরিত্র এত খারাপ হয় কেন? বড় ভাইয়ের মতো কাউকে কি করে পছন্দ করে ফেলে? হ্যাঁ, শ্যামা তাকে এখনও এমন কিছু বলেনি, কিন্তু সে জানে এইটুকু না জানলে, না বুঝলে পুরুষ জন্ম বৃথা। শ্যামা দূরে দাঁড়ানো ফারিয়ার দিকে তাকায়, তারপর পিছু ফিরে আবারও এক পলক ফিরোজকে দেখে। লোকটা মোবাইলে নিজের সমস্ত মনোযোগ ঢেলে দিয়েছে। এই মনোযোগে ছিটে ফোটাও যদি শ্যামাকে দিত, তাহলে শ্যামার এই পাগল মন খানিক ঠান্ডা হতো। ফারিয়া কাঁধের ব্যাগ টেনে টুনে ঠিক করে শ্যামার দিকে রাগী চোখে তাকিয়ে বলল। এতক্ষণে আসার সময় হলো? আসলাম তো। আমার ভাই তোকে কি বললো? শ্যামার অনুভূতি সম্পূর্ণ নিজের। এর মাতাল বাতাস কাউকে ছোঁয়ার অনুমতি সে দেয় না। এমনকি প্রিয় বান্ধবী ফারিয়াও শ্যামার এই অনুভূতি সম্পর্কে অজ্ঞ। ফারিয়ার ভাইয়াকে দেখলে বুকে যে মাদল তালে প্রেমের ছন্দ বাজে তা ফারিয়া জানে না। জানলে নিশ্চয়ই হাসি ঠাট্টা করত। সে ফারিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। কিছু না। ফারিয়া মাথা নেড়ে প্রতিবাদ করে বলল। আমি তো দেখলাম কি যেন বললো। শ্যামা ফারিয়ার মাথায় থাপ্পড় দিয়ে বলল। এটা তোর বড় ভাই, এই লোক কি বলবে বল। ফারিয়া ভাবুক গলায় বলল। কথা ঠিক, এই মানুষ কিছু বলার লোকও না। শ্যামা তাল মিলিয়ে বলল। গম্ভীর মানুষ, নিরামিষ। ফারিয়া প্রতিবাদ করে বলল। ভাইয়া মোটেও গম্ভীর না, খুবই মিষ্টি আর মিশুক। শ্যামা মুখ ভেঙচিয়ে বলল। মিশু, কখনো কারোর সাথে ভালো করে কথা বলতে দেখেছিস? ফারিয়া অন্যমনস্ক হয়। রাস্তার উঁচু নিচু ইটের কণায় পা রাখতে রাখতে বলল। ভাইয়া সবার সাথে ভালো ব্যবহার করে, শুধুমাত্র মেয়েদের ছাড়া। ভাইয়া মেয়েদের প্রচণ্ড ঘৃণা করে। ফিরোজকে জানার জন্য শ্যামা মুখিয়ে থাকে। যে যা বলে সব গোগ্রাসে গিলে। ফারিয়ার কথা শুনে তার জানার আগ্রহ বাড়ে। ফারিয়াকে জিজ্ঞাসা করে। কেন? ফারিয়া এই উত্তর দিতে ইচ্ছুক না, তাই তো কথা ঘুরায়। আস্তে করে এই প্রসঙ্গ পাল্টে বলল। পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি, সে খবর আছে? শ্যামা বুঝতে পারে ফারিয়া তাকে বলবে না, তাই মন খারাপ করে বলল। হ্যাঁ আছে। ফার্স্ট সেমিস্টার চিন্তার কি আছে? মুরাদনগর আগে গ্রাম হলেও বর্তমানে এটা শহর হয়ে গেছে। চারিপাশে শহরের ছোঁয়ায় রঙিন হয়ে গ্রামের চিত্র খানিক পাল্টে গেছে। মোহাম্মদ হকের বড় ছেলের নাম ফিরোজ। মুরাদনগর মার্কেটে ওনার খাবারের হোটেল আছে। মুরাদনগরের কলেজ রাস্তার চৌরাস্তার মোড়ে বাগদাদ হোটেল বেশ জনপ্রিয়। সারাদিন ভিড়ভাট্টা লেগেই থাকে। ফিরোজ ওনার প্রথম পক্ষের সন্তান। যখন প্রথম বয়স হতে ছাড়াছাড়ি হয়, তখন ফিরোজের বয়স 3 বছর বয়স। দ্বিতীয় বিয়ে করে এই আশায় যে ছেলে বুঝি মা পাবে, কিন্তু ওনার খাতায় যোগ অঙ্ক মিলে না।
না, বরং জীবন আরও বিষিয়ে যায়। দ্বিতীয় স্ত্রী রোজিনা, তার গর্ভে মোহাম্মদ হকের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। হোটেল থেকে ভালো পয়সা উপার্জন হয়, সচ্ছল পরিবার। কিন্তু ওনার যত চিন্তা সব ফিরোজকে নিয়ে। ছেলেটা বেখেয়ালি, রাগী, গম্ভীর রাজনৈতিক পথে চলে গিয়েছে। বাসায় থাকে কম, নিজের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু মোহাম্মদ হক চান যে তিনি বেঁচে থাকতে থাকতে ফিরোজের একটা ব্যবস্থা করতে, কিন্তু এই ব্যাপারে ফিরোজের কোনো হেলদোল নেই। যদিও তিনি কয়েকবার এই প্রসঙ্গে কথা তুলেছেন, কিন্তু ফিরোজ হেসে উড়িয়ে দিয়েছে। মোহাম্মদ আলীও ফিরোজের সাথে কঠিন হতে পারেন না। ফিরোজ জন্মানোর পরেই তিনি বাবা হওয়ার স্বাদ পান। এই ছেলেটা তার প্রথম সন্তান। সব আবেগ, অনুভূতি, মায়া ফিরোজকে ঘিরেই বেশি। মাহিন ছেলেটাকে তিনি নতুন মায়ের আদর না দিতে পারলেও নিজের ভালোবাসার কমতি রাখেননি। উনি লক্ষ্য করেছেন যে ফিরোজ সবার সাথে রাগী আর গম্ভীর গলায় কথা বললে ওনার সাথে অন্যরকম নরম হাসি খুশি। মোহাম্মদ আলী দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বাজতে চলল, কিন্তু এখনও ফিরোজ বাসায় আসেনি। সবাই ঘুমিয়ে পড়লে উনি ঘুমাননি। উপজেলার সামনে আজকে ঝামেলা হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা ছিল ফিরোজ। ছেলেটা কেন বুঝে না, রাজনীতি সবার জন্য নয়। রাজনীতি মানে জীবনের রং ভিন্ন, মাঝে মাঝে জীবন শেষও হবার ঝুঁকি থাকে। উনি চান না ফিরোজের জীবনটাও চোখের সামনে এভাবে শেষ হয়ে যাক। আজকে একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে। ফিরোজ রাত 12টা নাগাদ বাড়ি ফিরে কেচি গেট খুলে বাইকটা সিঁড়ির পাশে রেখে ভেতরে ঢুকে তার আব্বাকে সোফায় বসে থাকতে দেখে হেসে পড়ল। আব্বা এখনো ঘুমাননি? মোহাম্মদ আলী গলায় রাগ এনে বলল। জোয়ান ছেলে, রাত বিরাতে বাইরে থাকতে কোনো বাবা ঘুমাতে পারে? ফিরোজ হাসে। মোহাম্মদ আলী সেই হাসি মন ভরে দেখে। ছেলেটা এত সুন্দর, একদম ওনার আব্বার মতো হয়েছে। আব্বা মারা গেছে 30 বছর হলো। যেদিন ফিরোজ জন্ম নিল তার ঠিক 10 দিন আগে ওনার আব্বা পরলোক গমন করেন। আল্লাহ ফিরোজের মাঝে কি আবার ওনার আব্বার প্রতিচ্ছবি পাঠালেন? না হলে দেখতে এত মিল মনে হয় ফিরোজ না ওনার আব্বা স্বয়ং দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ওনার মনে হয় ফিরোজকে একটা তাবিজ কিনে দেওয়া দরকার, কারো নজর লেগে যায় কিনা। পরক্ষণে নিজের ছেলে মানুষের চিন্তায় নিজেই হাসে। একমাত্র ছেলে মেয়ের মঙ্গল কামনা করে বাবা মা যত আজগুবি চিন্তা মাথায় আনতে পারে। ফিরোজ তার আব্বার পাশে বসে বলল। এমপি সাহেব এসেছিল, তাই দেরি হলো। এসব নেতাগিরি করে কি হবে? এমপির পিছনে ঘুরে কি জীবন চলবে? ফিরোজের গলা খানিকটা নিভে আসে। এসব আমার ভালো লাগে। তাছাড়া এসব তো নেতাগিরি না, আমি ছাত্রলীগের সভাপতি, এই পদে আলাদা সম্মান আছে। মোহাম্মদ আলী নাক সিটকে বলল। কিসের সম্মান? এসব বাদ দাও আব্বা, আমার হোটেলে বসো, রোজগার করো। ফিরোজ তার চুলে হাত বুলিয়ে বলল। হোটেলে তো বসি। এমন বসা না, আমার মতো বসবি। আমার বয়স হচ্ছে না বলো? এবার আমি একটু বিশ্রাম নিতে চাই। ফিরোজ ওনার কথা পাত্তা দিল না, আস্তে করে বলল। আচ্ছা। মোহাম্মদ আলী ফিরোজের বাহুতে হাত রেখে বলল। বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে করে নি, দেখবি এসব রাজনীতি থেকে ভালো লাগা অন্যদিকে চলে যাবে। বিয়ের প্রসঙ্গ আসতেই ফিরোজের মুখের ভাব শক্ত হয়। সোফা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে বলল। আমি এসব বিয়ে টিয়েতে নেই আব্বা, তার চেয়ে ভালো তামিমকে বরং বিয়ে করান, নয়তো ফারিয়াকে বিয়ে দেন। তামিম মোহাম্মদ আলীর ছোট ছেলে, যে কিনা এবার মাস্টার্সে ভর্তি হলো, আর ফারিয়া এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। মোহাম্মদ আলী হেরে যাওয়া চোখে ছেলে যাওয়ার পথে তাকিয়ে থাকেন। পেছন থেকে বলেন। রাতের খাবার খেয়ে যা। ফিরোজ দরজার সামনে দাঁড়িয়ে বলল। বললাম না এমপি সাহেব এসেছিল, ওনার পক্ষ থেকে রাতের খাবার হয়েছে। শ্যামা বালিশে মাথা রেখে কাত হয়ে চুপচাপ শুয়ে আছে। চোখের দৃষ্টি মোবাইলের স্ক্রিনে স্থির। ফোনের গ্যালারিতে ফিরোজের শতাধিক ছবি। সে হাতের আঙ্গুল দিয়ে ফিরোজকে ছুঁয়ে দেয়। জুম করে ফিরোজের প্রতিটা অঙ্গ ভীষণ মায়া নিয়ে পর্যবেক্ষণ করে। ছবি দেখতে দেখতে শ্যামার শ্বাস ঘন হয়। কানে বাজে ফিরোজের আজকে বলা কথাটা। আমার গায়ে কি মধু মেখে রেখেছি? শ্যামা ফিক করে হেসে দেয়। মোবাইলে ফিরোজের ছবির দিকে স্থির চোখে তাকিয়ে বলল। আপনার গায়ে মধু মাখা কিনা জানা নেই, কিন্তু আপনার কাছে থাকলে চারিদিকে মধু মাস মনে হয়। চারিদিকে বসন্তের হাওয়া আমাকে নাড়িয়ে দিয়ে যায়, কিন্তু যাকে ঘিরে মধুমাসের উত্তাল বাতাস বয় সে কখনো টেরই পায়নি, বরং চোখের বিষ দিয়ে আজন্ম মেরে ফেলে। শ্যামা ছবির কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আপনি আমাকে এভাবে বিষ পান করালেন, কিন্তু নিরাময়ের ঔষধ দিলেন না কেন? আমি যদি মারা যাই মধুমাসের মধু রানী হবে কে? শ্যামা মাথা ঘুরিয়ে উপজেলার আশেপাশে তাকায়। চোখে কাউকে দেখার আজন্ম তৃষ্ণা, কিন্তু তৃষ্ণা তো মিটছে না। আশেপাশে যে মধুমাসের রাজা নেই। হঠাৎ করেই শ্যামার ভীষণ মন খারাপ হয়। হুহু করে বুকটা মুচড়ে ওঠে। সবসময় যেখানে ফিরোজের বাইকটা স্ট্যান্ড করা থাকে, আজকে জায়গাটা ফাঁকা। তার নিজেকেও কেমন ফাঁকা ফাঁকা লাগছে। অকারণে চোখ উপচে পানি আসতে চাইছে। তখনই সে দেখে তার ভাই আসছে। শ্যামাকে দেখে রিপন বাইকের গতি কমায়। উপজেলার সামনে একা বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে রিপনের ভ্রু কুঁচকে যায়। পুরুষের আনাগোনা যেখানে বেশি, সেখানে তার বোনের কি কাজ বুঝতে পারে না। গলার স্বর না চাইতেও গম্ভীর হয়ে যায়। এখানে দাঁড়িয়ে আছিস কেন?
রিপনকে দেখে শ্যামা ভয় পায়। ভাইকে কি বলবে জুৎসই উত্তর মুখে জোগাড় করতে পারল না, আমতা আমতা করে বলল। ফারিয়া ভেতরে গেছে, তাই দাঁড়িয়েছি। রিপন উপজেলার ভিতরের দিকে তাকায়। ভেতরে গিয়ে দাঁড়া, রাস্তায় বড়দের মতো দাঁড়াতে হবে না, মানুষ খারাপ বলবে। শ্যামা আস্তে করে উপজেলার গেট ডিঙিয়ে ভেতরে যায়। রিপন তখনও গেট দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারে না। ফারিয়া যেই রুমে ফিরোজের কাছে যায় সে ফট করে সেই রুমে ঢুকে যায়। বোনকে ফারিয়ার কাছে যেতে দেখে রিপন আর দাঁড়ায় না, বাইক চালিয়ে বাজারের উদ্দেশ্যে চলে যায়। শ্যামা ভাইয়ের যাওয়ার দিকে লক্ষ্য করে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের চারিপাশে নজর বুলাতেই গা জুড়ে বয়ে যায় শীতল বাতাস। একজোড়া শক্ত কঠিন চোখের দৃষ্টি তার উপরেই নিবদ্ধ। চেয়ারে হেলান দিয়ে এক হাত গালে ভর করে ফিরোজ তার দিকে তাকিয়ে আছে। শ্যামা এই লোকটাকে ভালোবাসলেও কেন জানি ভীষণ ভয় পায়। ওনাকে দেখলে একদিকে যেমন ভালোবাসার ময়ূর নাচে, তেমনি ভয়ের ফোয়ারা হু হু করে বয়ে যায়। ফিরোজের এই কঠিন দৃষ্টি দেখে শ্যামা ভয় পায়। হালকা হেসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। বোকার মতো মাথা দুদিকে নেড়ে বলল। ফিরোজ ভাই। ফিরোজ এতক্ষণ শ্যামার কর্মকাণ্ড দেখেছে। হুট করে রুমে প্রবেশ করে মেয়েটা কেমন করে তাকে দেখছে। সে শটান দাঁড়িয়ে যায়। শ্যামার কথা শ্যামার মুখে থাকতেই বলল। এইখানে কি? শ্যামা কি উত্তর দিবে? সে কি বলবে ফিরোজকে দেখতে তার বুকে ঝড় বইছিল তাই এসেছে, নাকি রিপন ভাইয়ের কথা বলবে? শেষমেশ শ্যামা বলল। ওই ফারিয়াকে খুঁজতে এসেছি। ফিরোজ তীক্ষ্ণ চোখে শ্যামাকে পরখ করে বলল। ফারিয়ার নানা বাড়িতে গেছে। শ্যামা জানে সে কথা, কিন্তু কোনো অজুহাত দিয়ে তো বাঁচতে হবে। ওহ, জানতাম না ভাইয়া। ফিরোজ মুখের ভাব কঠিন করে বলল। ভাইয়াও বলো আবার চোরা চোখেও তাকাও, মতলব কি তোমার? ফিরোজের কথায় শ্যামা ভেবাচাকা খেয়ে যায়। সে তাড়াতাড়ি মাথা নেড়ে বলল। কোনো মতলব নেই। ফিরোজ গলার স্বর গম্ভীর করে বলল। আমার বয়স কত জানো? শ্যামা জানে, কিন্তু কিছু না বলে ফিরোজের দিকে তাকালে ফিরোজ বলল। 30। যদিও সংখ্যাটা বেশি, কিন্তু শ্যামার মাঝে কোনো চমকানোর রেশ দেখা গেল না। যেন সে জানতই আসলে ফিরোজের বয়স নিয়ে তার কোনো সমস্যা নেই, ভালোবাসে এটাই বড় কথা। এর মধ্যে বয়স নিয়ে টানাটানি করার কি দরকার? সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফিরোজের রাগ হয়। এইটুকু বাচ্চা মেয়ে তার সাথে ভাব নিতে আসে। আশ্চর্যের কথা তো, সে ধমকে ওঠে। এই, এমন ভাব নিচ্ছ কেন? ফিরোজের ধমকে শ্যামা কেঁপে ওঠে, মিনমিন করে বলল। আমি যাই, ক্লাস আছে। ফিরোজ ক্যাটকেটে গলায় বলল। আমার সামনে এসব নাটক ফাটক করতে এসো না, আর ভুল করে আমার দিকে তাকাবে না। শ্যামা ফিরোজের কথায় সম্মতি দিয়ে বলল। আচ্ছা। বেশি পেকে গেলে স্বপন কাকাকে বলে বিয়ের ব্যবস্থা করে দেব। শ্যামা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল। আচ্ছা। ফিরোজ কুটিল গলায় বলল। আচ্ছা মানে, তোমার বয়স কত যে বিয়ে করে নিতে আপত্তি নেই? শ্যামা লাজুক গলায় বলল। এখন 17, আর 5 মাস পরে 18 হব। ফিরোজ রাগে ধমকে বলল। বেয়াদব মেয়ে, যাও বেরিয়ে যাও। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে বলল। একটা কথা বলি। ফিরোজ শ্যামার দিকে তাকায়। শ্যামা বলল। আপনি এমন করে কথা বলেন কেন? চোখের দৃষ্টি ভালো না, অসভ্য মেয়ে। ফিরোজের এমন কথায় শ্যামা হতভম্ব হয়ে যায়। সে অসভ্য? শ্যামাকে আবারও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ফিরোজ বলল। আজকে তোমার আব্বুর কাছে বিচার দেবই। শ্যামা আর কোনো কথা বলে না, মাথা নিচু করে বেরিয়ে যায়। ফিরোজ শ্যামার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা কি পাগল? ফারিয়া তার সামনেই শ্যামাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে নানা বাড়ি যাচ্ছে, অথচ মেয়েটা কি সুন্দর মিথ্যা সাজিয়ে ফেললো। সে বুঝে যে তার জন্য শ্যামা প্রতিদিন অপেক্ষা করে, চুপি চুপি লুকিয়ে একটু দেখে চলে যায়। ফিরোজ শ্যামার চোখের দিকে তাকালে দেখে নদীর মতো টলটলে দুটি চোখে কি আকুলতা, অথচ এই আকুলতার দিকে তাকিয়েও কেন জানি ফিরোজের মন নদীর জলে ভিজে না। নারীর প্রতি বিরূপ মনোভাবের কারণে কোনো নারীকেই ভালো লাগে না। সব নারী কালপ্রিট। তার অভিধানে নারী মানেই ছলনাময়ী। শ্যামার বাবা স্বপন ইসলাম মুরাদনগর ডিআর স্কুলের ইংরেজি শিক্ষক, ভীষণ রাগী আর নিয়মমাফিক যার চলাফেরা। বাঁচতে হলে ভাত খেতে হবে, এটা যেমন উনি বিশ্বাস করেন, তেমনি বিএনপি হচ্ছে জনগণের জন্য আদর্শ নেতা, এটা শতগুণ বেশি বিশ্বাস করেন। যদিও বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, কিন্তু ওনার সমর্থন নড়েনি। ভীষণভাবে উনি বিএনপির ভক্ত। বিএনপি নিয়ে কেউ বাজে কথা বললেই উনি রেগে যায়। শুধু রেগে যায় না, তর্কাতর্কি শুরু হয়। পরিবারের সবাইকে নিয়ে ভাত খেতে বসেছেন। কথায় কথায় হঠাৎ উনি বলল। মোহাম্মদ আলী ভাই কত ভালো মানুষ, কিন্তু ওনার বড় ছেলেটা আস্ত বেয়াদব। রিপন বলল। কে আব্বা, ফিরোজের কথা বলো? হ্যাঁ, রাস্তাঘাটে মুরব্বি চায় না কিছু না, পাইছে একটা বাইক, ওটায় বসে সিগারেট ফুঁকতে থাকে। সিগারেট খা ভালো কথা, কিন্তু মুরব্বি দেখলে ফেলে দে, না হলে লুকিয়ে ফেল। কিন্তু না, বেয়াদব ছেলে লুকাবে তো দূরের, সরাসরি মুখের দিকে তাকিয়ে থাকে, একটা সালাম অবধি দেয় না।
ফিরোজের নামে এত বদনাম শুনে শ্যামা থমকে যায়। প্রিয় মানুষের যতই দোষ থাকুক না কেন, এসব দোষের কথা শুনতে কারোরই ভালো লাগে না। শ্যামারও ভালো লাগছে না। বাবার কথায় রিপন সমর্থন করে বলল, ছেলেটা আগে কত ভালো ছিল, এসব রাজনীতিতে ঢুকে উৎসন্ন গেল। ছেলের কথায় স্বপন ইসলামের কপালে ভাঁজ পড়ে। কর্কশ গলায় বলল, রাজনীতির দোষ দিচ্ছ কেন? কতটুকু জানো রাজনীতি সম্পর্কে? আমার দল কত ভালো সে ব্যাপারে তোমার ধারণা আছে? ওই ছেলে খারাপ হয়েছে, খারাপ দলে চলে। এসব উল্টোপাল্টা দল করলে এমন বেয়াদব হবার কথাই। ওনার কথায় সবাই চুপ হয়ে যায়। রিপনের স্ত্রী স্বামীর হাতে চাপ দিয়ে চুপ থাকতে বলে। শ্বশুর মশাই রেগে গেলে সমস্যা। রিপন আর কথা বাড়ায় না। এসব রাজনীতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ফিরোজের চলাফেরা আসলেই উগ্র। শ্যামার মা ফাতেমা বেগম বলল, পরের কথা নিয়ে ঘরে এত কথার কোনো মানে হয় না। যার ইচ্ছে যে যেভাবেই চলুক, আমরা তো আর মেয়ে বিয়ে দিচ্ছি না। স্বপন ইসলাম মেয়ের দিকে তাকান, তারপর স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এমন পাত্রে মেয়ে দিতে হলে মেয়েকে ঘরের খুঁটি বানিয়ে রাখবো, তবুও বেয়াদবকে জামাই বানাবো না। শ্যামার বুকে তার আব্বার কথাটা খট করে লাগে। মন খারাপের কালো মেঘে ছেয়ে যায় মনের দেয়াল। বুকের মন টিপটিপ করে জানান দেয় কোনো দিকেই তার রাস্তা নেই। প্রেমিক পুরুষ তো বুঝেই না, তার উপরেই কঠিন ফ্যামিলি। মিলন হবে কিভাবে? রবিবার সকাল 7টায় ফারিয়া আর শ্যামা আইসিটি প্রাইভেট পড়ে। কলেজের শিক্ষকের কাছে পড়ে বিধায় দুই বান্ধবী কলেজ পাড়ায় যাচ্ছে। বাগদাদ হোটেলের সামনে গিয়ে ফারিয়া থামে, শ্যামাকে বলে, কাল রাতেও কিছু খাইনি, এখনো না খেয়ে এসেছি। চল নাস্তা করে যাই। শ্যামা মাত্রই রুটি আর আলু ভাজি খেয়ে এসেছে। তার একদমই খিদে নেই, কিন্তু হোটেলের দিকে তাকিয়ে পেটের খিদা মেটানোর স্বাদ না হলেও হৃদয়ের খাবার ঠিক পেয়ে যায়। কাউন্টারে ফিরোজ হেলান দিয়ে বসে আছে, চোখের দৃষ্টি মোবাইলে নিবদ্ধ। শ্যামা মন ভরে দেখে, ইস, ছেলেটাকে এত ভালো লাগে কেন? ফারিয়া কাছে গিয়ে বলল, আব্বা, আজকে চাঁদ কি দিনেও উঠলো নাকি? বোনের কণ্ঠ শুনে ফিরোজ সামনে তাকায়, মিষ্টি করে হেসে বলল, আপনার আগমনে আমার হোটেল ধন্য আপামনি। কি খাবেন বলুন? ফারিয়া ফিকফিক করে হেসে দেয়। শ্যামার হাত কনুই দ্বারা ধাক্কা দিয়ে বলল, দেখ আমার ভাই কত মিষ্টি করে কথা বলে, তুই খালি খালি সব সময় পাথর বলিস। ফিরোজ এতক্ষণে খেয়াল করে শুধু তার বোন একা না, পাশে শ্যামাও দাঁড়িয়েছে। শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, তাকে গোগ্রাসে গিলছে। মেয়েটা এত কথার পরেও এত নির্লজ্জ কিভাবে হয়? সে গলার স্বর গম্ভীর করে বলল, যা গিয়ে বস। ফারিয়া হেলে দুলে একটা খালি টেবিলে গিয়ে বসে। শ্যামার দিকে তাকিয়ে ফিরোজ চোখ পাকিয়ে বলল, রড দিয়ে চোখগুলো তুলে ফেলবো। শ্যামা আস্তে করে বলল, তুলে আপনার মনে লাগিয়ে প্লিজ। শ্যামার কথায় ফিরোজ হতভম্ব হয়ে যায়। মেয়েটা নির্ঘাত আস্ত একটা পাগল, আর তাকেও পাগল বানানোর পায়তারা করছে। হোটেলে আছে বিধায় কথা বাড়ালো না। সে বিড়বিড় করে বলল, অসভ্য। ফিরোজের নরম কণ্ঠ শুনেই কিনা শ্যামার আজকে একটু কম ভয় লাগছে। সাহস করে মাথা নেড়ে সাড়া দেয়। অসভ্য হলে যদি বুড়োর মন গলে তাহলে অসভ্যই সই। রোজিনা বেগম টেবিলে বসে আছে, গলায় জোর লাগিয়ে হাঁক ডাক করে বলল, এই বাড়িতে কি বান্দি করে এনেছে নাকি? সব কাজও করব, আবার খাবার নিয়ে বসেও থাকবো। পেয়েছে কি আমাকে? তামিম ভার্সিটিতে যাবে, রেডি হয়ে নাস্তা সেরে নেয়। মায়ের দিকে তাকিয়ে বলল, আস্তে কথা বলো না আম্মা, ভাইয়া ঘুমাচ্ছে। তামিমের কথা শুনে রোজিনা বেগমের মেজাজ আরো তেতে যায়। ঘুমাবে না কি করবে? মাগনা খানা পেলে নাভিতে তেল দিয়ে ঘুমাতে সমস্যা কি? মায়ের কথা তামিমের পছন্দ হয় না। মুখে বিরক্তির ছোঁয়া ফুটিয়ে বলল, ভাইয়া যা করে সেটাও একটা কাজ, তাছাড়া হোটেলেও তো বসে। হোটেলে বসার দরকার কি? আর তোকেও বলি, এসব মাস্টার্স টাস্টার্স করে কি হবে? তোর আব্বা বেঁচে থাকতে হোটেলটাকে নিজের আয়ত্তে নিয়ে আয়। সারা জীবন আর বাঁচার চিন্তা করতে হবে না। তামিম অবাক হয়ে বলল, হোটেল একা আমার নামে আনবো কেন? ভাইয়াও এর ভাগিদার। উল্টোপাল্টা কথা বলো না তো। রোজিনা বেগম মন খারাপ করে বলল, তোরা আমার নিজের সন্তান, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। নিজের ভালো মন্দ আর বুঝলি না। আরে সৎ ভাই কখনো আপন হয় না, সুযোগ বুঝে কোপ মারবেই। তাই সময় থাকতেই তো সব নিজের করে নিবি। সৎ ভাই করবে না। তোমার সৎ হতে পারে, কিন্তু আমার রক্তের ভাই। ভাইয়া আমাকে কত ভালোবাসে তুমি জানো? তামিম উঠে যায়। রোজিনা মাথা নেড়ে বিজ্ঞের মতো করে বলল, এগুলো ভালোবাসা না, এগুলো হলো নাটক। সম্পত্তির বোয়াল মাছের কোর ফেরত চাই নিব, দেখিস। তামিম আর কথা বাড়ায় না। মায়ের এই ব্যাপারটাই তার খারাপ লাগে। সেই ছোটবেলা থেকে দেখে আসছে ভাইয়ার প্রতি মায়ের এই অবহেলা। সে যখন বুঝতো তখন দেখতো তার মা ফিরোজকে কারণে অকারণে মারে। এরপর ফিরোজ পাল্টে গেল, নিজেকে গুটিয়ে নিল নিজের দুনিয়ায়, কিন্তু রোজিনা বেগম পাল্টায়নি।
উনি সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতেই থাকে। ফিরোজ যতক্ষণ বাসায় থাকে ওনার কথা বলার মাত্রা বেড়ে যায়। সারাক্ষণ খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। ফিরোজ বিছানায় শুয়ে চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রোজিনা বেগমের চিৎকার চেঁচেমেচির কারণে ঘুম ভেঙে গেছে, আর এটা প্রতিদিনই হয়। রোজিনা বেগমের প্রত্যেকটা কথা কর্ণগোচর হয়েছে। ছোটবেলায় সব কথা শুনলে মন খারাপ হতো, চুপচাপ কান্না করতো। তারপর শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে তার খুব অভিমান হয়, যদি তার মায়ের এত কাহিনী করা ছিল তাহলে জন্মের সময় সে মারা গেলেই পারত। মা ছাড়া একটা বাচ্চা জীবন যে কতটা দুর্বিষহ সেটা নিজে উপলব্ধি করা ছাড়া কেউ কখনোই বুঝবে না। রোজিনা বেগম তাকে কম কষ্ট দেয়নি। আগের পুরনো কথা মনে হলে ফিরোজ ঠিক থাকতে পারবে না। তার রূপ ব্যবহার সবই পাল্টে যাবে। সে তো কবেই এই বাড়ি ছেড়ে চলে যেত, কিন্তু একজনের জন্যই যেতে পারছে না। আর সেই ব্যক্তিটা হলো মোহাম্মদ আলী। উনি যে ফিরোজকে কি পরিমাণ ভালোবাসেন তা ফিরোজ কেন পরিবারের প্রত্যেকটা মানুষ জানে। ফিরোজের মা চলে যাবার পর তার আব্বা বিয়ে করতে চায়নি, কিন্তু সংসার সামলে ব্যবসা সামলে পুরুষ মানুষ কুলিয়ে ওঠে না। যতই হোক নারীর মতো করে সংসার সামলানো কি সোজা কথা? তাছাড়া ফিরোজ ছোট, তার যত্ন নিতে হয়। সবাই পরামর্শ দেয় বিয়ে করার জন্য। অনেক ভেবেচিন্তে রোজিনাকে বিয়ে করে। বিয়ের প্রথম কয়েকদিন ফিরোজকে আদর যত্ন করলেও আস্তে আস্তে পাল্টে যায়। সৎ ছেলে আপন হয় না ভেবে ফিরোজকে কষ্ট দিতে থাকে। তখন মোহাম্মদ আলী ফিরোজকে আগলে নেয়, পরম মমতায় বুকে নিয়ে রেখেছেন। ফিরোজ তার আব্বাকে ভীষণ ভালোবাসে। ফিরোজ চোখ বন্ধ করে থাকে, তখন ফারিয়া আসে, মিহি গলায় ডাকে, ভাইয়া। ফিরোজ চোখ খুলে তাকায়। টেনশনের কারণেই কিনা চোখ দুটো লাল হয়ে আছে। আলগোছে বিছানায় উঠে বসে বোনের দিকে তাকিয়ে হাসি মুখে কথা বলতে গেলেও থেমে যায়। দরজায় বিড়াল ছানার মতো আরেকজন দাঁড়িয়ে আছে, চোখে মুখে নদীর মতো ঢেউ। তার বোনের উপর খুব রাগ হলো। আরেকজনকে নিয়ে সাত সকালে কেউ ভাইয়ের ঘরে আসে? মেয়েটা বড়ই হয়েছে, আক্কেল হয়নি। ফিরোজের গলার স্বর গম্ভীর হয়ে যায়। কি চাই? ফারিয়া শ্যামার হাত ধরে টেনে ভেতরে আনে, ফিসফিস করে বলল, আমার ভাই মানে তোর ভাই, এত ভয় পেতে হয়? শ্যামা থমকে যায়। লজ্জা চোখে ফিরোজকে দেখে। কালো ট্রাউজার পরে খালি গায়ে বসে আছে। দুধে আলতা গায়ে কালো পশমগুলো নিবিড়ভাবে লেপ্টে আছে। ইস, কি সুন্দর মানুষটা! ফিরোজকে আগে কখনো সে খালি গায়ে দেখেনি। নিপুণভাবে পশম জড়িয়ে আছে। শ্যামার হাত নিষ্পিস করে উঠে একটু ছুঁয়ে দেখতে লোভ হয়। নিজের এমন বেসামাল ইচ্ছায় সে নিজেই লজ্জা পায়। আজকাল ফিরোজকে দেখলে মনের ভেতর যে উত্তাল ঝড় বয় তা যদি ফিরোজ জানতো তাহলে কি হতো? নির্ঘাত আব্বার কাছে বিচার দিত। শ্যামা ফারিয়ার কথায় মনে মনে হাসে আর বলে, ওরে ফারুরে, তোর ভাই যে আমার কোন লেভেলের ভাই লাগে তা যদি জানতি তাহলে আর টেনে ঘরে ডাকতি না। ভাইয়ের কথায় ফারিয়া মিষ্টি করে হেসে বলল, 1000 টাকা দিতে পারবে? ফিরোজ তীক্ষ্ণ চোখে শ্যামাকে দেখছে। শ্যামার চোখের দৃষ্টি তার বুকে, সে হক চকিয়ে যায়। এত নির্লজ্জ মেয়ে হয়? শ্যামার চোখের দৃষ্টি অনুসরণ করে খাটের পাশের চেয়ার থেকে তোয়াল টেনে গায়ে জড়িয়ে নেয়। মেয়ের মাথায় নির্ঘাত সমস্যা আছে। টাকা কেন? ফারিয়া মাথা দুলিয়ে বাচ্চাদের মতো বলল, সব ফ্রেন্ডরা মিলে একটু খাওয়ার আয়োজন করব। ফারিয়া অতি উৎসাহের সহিত বলল, অবশ্যই, তোমাকে অগ্রিম দাওয়াত, কালকে দুপুরেই। ফিরোজ উঠে দাঁড়ায়। লম্বা চওড়া পেটানো শরীরে সাদা তোয়ালেটা জড়ানো তাকে দেখতে খুবই আদুরে লাগছে। শ্যামার ইচ্ছে করছে তোয়ালেটার ভিতরে ঢুকে যেতে। লোকটা যে কবে তার হবে! এত মধুর সমাহার নিয়ে বসলে মধুর দিকে না তাকিয়ে পারা যায়? মধুরাজের মধুরানী হতে বুকে তোলপাড় হয়। নিঃশ্বাস ভারী হয়ে আসে। হাত দিয়ে শক্ত করে ব্যাগ খামচে ধরে। ফিরোজ ওয়ার্ড্রপ থেকে মানি ব্যাগ বের করে ফারিয়াকে টাকা দিয়ে বলল। ফারিয়া হাসি মুখে শ্যামার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না ভাইয়া দিবে, তুই খালি খালি ভয় পাচ্ছিলি। ফারিয়ার কথায় ফিরোজ শ্যামার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। কফি কালার বোরখা গায়ে টিপটিপ করে তাকিয়ে দেখছে। তার বোনটা আস্ত গাধা। শ্যামা ভয় পায় নাকি কি পায় সেটা এখনো বুঝে না। গলার স্বর কর্কশ করে বলল। ফিরোজের কথাটা শ্যামার বুকে কাটার মতো বিধে। সরাসরি না বললে সূক্ষ্ম অপমানে গা নেতিয়ে যায়। না চাইতেও চোখের কোলে চিকচিক করা পানির দেখা মিলে। চোখের দৃষ্টি এলোমেলো ফেলে নিজেকে সামলায়। ফারিয়া কিছু বলার আগে রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়া শ্যামার যাওয়ার দিকে তাকিয়ে বলল, কথাটাই মাইন্ড করেছে। ফিরোজের এসবে পাত্তা নেই। কোনো আকর্ষণ কিংবা টান সে কোনো মেয়ের প্রতি অনুভব করে না। সে গম্ভীর গলায় বলল, শ্যামা কাঁদছে। অন্য কারো কথাও এত আঘাত লাগে না যতটা না প্রিয় মানুষের কথায় লাগে। প্রিয় মানুষের করা সামান্য কথাও বুকে যে কি পরিমাণ আঘাত করে তা বলা মুশকিল। ফিরোজের এমন কথায় শ্যামার খারাপ লেগেছে। লোকটা বোধহয় বুঝে শ্যামার দুর্বলতা, তাই তো এমন করে। ফারিয়া আসার আগে নিজেকে স্বাভাবিক করে নেয়। ফারিয়া আসলে দুজন পাশাপাশি হাঁটে। ফারিয়া কিছুক্ষণ পরে বলল, ভাইয়ের কথায় কিছু মনে করিস না। শ্যামা হেসে বলল, তোর ভাইয়ের কথায় মনে করার কি আছে গাধা? ফারিয়া ভ্রু কুঁচকে বলল, গাধাকে আমি নাকি আমার ভাই? তোর ভাই? আমার ভাই কি করলো? কেমন করে কথা বলে? এই তোর ভাইয়ের ভাব বেশি, তাই না?
শ্যামার কথায় ফারিয়া খিলখিল করে হাসে। আমার ভাই দেখতে ঠিক রাজকুমারের মতো তো। আমার ভাইয়ের ভাব হবে না, ভাব কার হবে শুনি? হিরো আলমের? ফারিয়ার কথা শুনে শ্যামা কিছু বলে না। সে নিজেও এটা মানে যে ফিরোজ খুবই সুন্দর, তার চোখে কোনো কমতি ধরা পড়ে না। শুধু একটাই সমস্যা, খুব গম্ভীর আর পাথর কঠিন মন। এর পরের দিন দুপুরে ফারিয়া উপজেলায় আসে, হাতে খাবারের প্যাকেট ভাইয়ের হাতে ধরিয়ে বলল, তোমার জন্য এনেছি, ঝটপট খেয়ে নাও। ফিরোজ হাসি মুখে খাবার হাতে নেয়, বোনের দিকে পানির বোতল দেখিয়ে বলল, পাশের রুমের ফিল্টার আছে, পানি নিয়ে আয়। ফারিয়া পানি আনতে গেলে ফিরোজ খেয়াল করলো দরজায় শ্যামা দাঁড়িয়ে। আজকে সামনে আসছে না। ফিরোজ গলার শব্দ উঁচু করে ডাকলো, শ্যামা। ফিরোজের কালকের অপমান এখনো শ্যামার মনে দাগ কেটে আছে, তাই তো সে ভেতরে যায়নি। এই লোককে ভুলতে পারলে মসজিদে 500 টাকা দেবে বলে নিয়ত করেছে, কিন্তু পাগল মন এই নিয়তের বিপক্ষে। সে চায় ফিরোজের সঙ্গ। হঠাৎ ফিরোজের কণ্ঠ শুনে শ্যামা চমকে যায়, উকি দিয়ে ভেতরের দিকে তাকায়। ফিরোজ এদিকেই তাকিয়ে আছে। জি ভাইয়া। এদিকে এসো তো। শ্যামা গুটি গুটি পায়ে এগিয়ে যায়। আজকে না চাইতো মুখের ভাব গম্ভীর। ফিরোজের সামনে গিয়ে দাঁড়ায়। ফিরোজ বলল, খাবারে তাবিজ টাবিজের পানি মিশিয়ে দিয়েছো নাকি? শ্যামা অবাক হয়ে ফিরোজের দিকে তাকায়। এইসব করব কেন? তুমি ভালো জানো। আপনাকে তাবিজ করে বসে আনতে হবে নাকি? মতলব কি বোঝা যায়? শ্যামা এতটাও ফেলনা না যে তাবিজ করে। ফিরোজ কঠিন চোখে তাকিয়ে বলল, কি? বাকি কথাটা শেষ করো। আপনি বেশি বোঝেন। তুমি চূড়ান্ত পর্যায়ের খারাপ মেয়ে। শ্যামা অপলক ফিরোজকে দেখে বলল, আমি খারাপ? ফিরোজ নিচু গলায় বলল, ভালো মেয়েরা ছেলেদের খালি বুকের দিকে তাকায় না। ছেলেরা মেয়েদের সামনে এমন বুক দেখিয়ে রাখলে তাকাবেই। এমন মানে? শ্যামা লাজুক হেসে বলল, সুন্দর, আদরে, মধুর মতো। ফিরোজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এটা মেয়ে নাকি অন্য কিছু? এর সব লজ্জা কি গোমতী নদীতে ভাসিয়ে দিয়েছে? শ্যামার মা ফাতেমা বেগম রাতে শ্যামাকে খাইয়ে দিচ্ছে। মেয়েটার পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি। সারা বছর টই টই ঘুরে পরীক্ষার আগে পুরো বই পানি দিয়ে গিলে ফেলার বৃথা চেষ্টা করছে। মেয়েটা পড়ায় এতই ব্যস্ত যে রাতের খাবারও নাকি খাবে না। অগত্যা ফাতেমা বেগমই খাবার নিয়ে শ্যামার রুমে আসে। শ্যামা বিড়বিড় করে পা নাড়িয়ে পড়ছে আর ফাঁকে ফাঁকে খাবার মুখে নিচ্ছে। ফাতেমা বেগম মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। শ্যামার যেন হঠাৎ করে গায়ে গতরে কেমন ভরাট ভাব এসে গেছে। অতিরিক্ত ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা শ্যামা যে কারো নজর কাটতে সক্ষম। বড় চোখ দুটো দিয়ে যখন চারিদিকে মায়া মায়া চোখে তাকায়, তখন যে কি মিষ্টি লাগে। মেয়েটার জন্য ইদানিং খুব বেশি সম্বন্ধ আসছে। ফাতেমা বেগম ওনার স্বামীকে বলেছেন চুপিসারে পাত্রের খোঁজ খবর নিতে। সবসময় ভালো ঘর থেকে সম্বন্ধ আসে না। তাছাড়া মেয়েদের এই বয়সে বেশি উজ্জ্বল লাগে, তাই এই সময় বিয়ে দিয়ে দেওয়াই ভালো। আজকালকার মেয়ে তো বলা যায় না কখন কি করে ফেলে। এমনিতেই এখনো শ্যামার এমন কিছু চোখে পড়েনি। শ্যামা পড়ার ফাঁকে মায়ের দিকে তাকায়। তার আম্মাকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখো মা? ফাতেমা বেগম বলল, কিছু না, কলেজে যাওয়ার সময় এখন থেকে নিকাব লাগিয়ে যাবি। শ্যামা অবাক হয়ে বলল, কেন? ফাতেমা বেগম মিষ্টি করে হাসেন। মানুষের নজর খারাপ জিনিস। শ্যামা হেসে ফেলে। তোমার মেয়ে কি এতই রূপবতী যে নজর লাগবে? ফাতেমা বেগম থুতু দিয়ে বলল, তো কি, ধবধবা সাদা হলেই সে সুন্দর হয় না। সুন্দর হওয়ার জন্য মায়াবী একটা মুখ থাকলেই যথেষ্ট। শ্যামা হাসে। সে নিজেও জানে সে সুন্দর, সবার নজর কাটতে সক্ষম, কিন্তু সেই সৌন্দর্যের কোনো ফায়দা লুটতে পারছে না। ফিরোজের যেন শ্যামার সৌন্দর্য ভালো লাগার দৃষ্টি কিছুই চোখে পড়ছে না। এত অবহেলা কেন তার প্রতি? শ্যামা ভাবে ফিরোজ কি তাকেই এমন অবজ্ঞা করে, নাকি সব মেয়েদেরই? আচ্ছা, ফিরোজের কোনো গার্লফ্রেন্ড আছে? শ্যামার মাথায় নতুন পোকা কিলবিল করে ওঠে। যদি ফিরোজের প্রেমিকা থাকে তো? শ্যামার নরম মন এই ব্যাপারটা মানতে পারে না। নিজের আন্দাজের উপর ভিত্তি করে কোনো রকম সত্যতা যাচাই না করে অবুঝ বালিকার চোখ ভরে পানি আসে। ব্যাকুল যন্ত্রণায় ছটফটিয়ে উঠে হৃদয়। মোবাইল হাতে নিয়ে ফিরোজের ফেসবুক প্রোফাইলে ঢুকে মাথার কাছে সবুজ বাতিটা জলজল লক্ষ্য করে বুক ভর্তি সাহস নিয়ে সে মেসেজ করলো, ফিরোজ ভাই। ফিরোজ তখন বাইকে। মেসেজের শব্দে পায়ের সাথে লাগোয়া মোবাইল ভাইব্রেট করে উঠে। সে পাত্তা দেয় না। এমন কত শত মেসেজ প্রতিদিন আসে, বেশিরভাগ আসে মেয়েদের। মেয়েরা যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে চায়, কিন্তু সে বিকর্ষণ করে। মেয়েদের জাতটাই খারাপ। ছেলে দেখলে এদের মাথা ঠিক থাকে না। বাসায় এসে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেতে টেবিলে যায়। ঘড়িতে রাত 12টা বাজতে চললো। সবাই এতক্ষণই ঘুমিয়ে গেছে। ফিরোজের হঠাৎ কেমন একা একা লাগছে। সারা বেলা একাকি কাটানো মনটা কারো সঙ্গ চাইছে। আচ্ছা, ওই মহিলাটা যদি আজকে থাকতো, তাহলে কি ছেলে না ফিরার আগেই ঘুমিয়ে পড়তে পারতো? কখনোই না। সে জেগে থাকতো, তার অপেক্ষায় বসে থাকতো। খুব বেশি দেরি হলে ফোন দিয়ে নিজের উৎকণ্ঠা জানাতো। কিন্তু ওই মহিলাটা ঠিক ফিরোজের মা ছিল না। উনি পথভ্রষ্ট এক নারী ছিল, যার নেশা ছিল অন্য পুরুষ। চুপচাপ খাবার খেয়ে বাকি খাবার ফ্রিজে রেখে আসে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে।
কি মনে করে আবারও মোবাইলটা হাতে নেয়। শ্যামার মেসেজ দেখে ভ্রু কুঁচকে যায়। এই প্রথম শ্যামা তাকে মেসেজ পাঠিয়েছে। মেয়েটার সাহস দিনকে দিন বেড়েই যাচ্ছে। আজকাল ফিরোজ ইচ্ছে করে শ্যামাকে দেখা দেয় না। শ্যামার আসার সময় হলে ফিরোজ আড়ালে চলে যায়। মেয়েটা কিন্তু ঠিক অপেক্ষা করে চঞ্চল চোখে আশেপাশে তাকিয়ে। তাকে খুঁজে কিন্তু ফিরোজ সামনে আসে না। আচ্ছা, সে কি শ্যামার নদীর মতো শান্ত চোখে তাকানো ভয় পায়? যদি ভয়ই না পায় তাহলে এত লুকোচুরি কেন? কেনই বা মেয়েটার সামনে যেতে ইচ্ছা করে না? মোবাইলের স্ক্রিনে হাত চালিয়ে লিখলো। কি? কঠিন মনের মানুষের থেকে মেসেজের উত্তর পাওয়া শ্যামার কল্পনার বাহিরে ছিল। সে ভেবেছিল ফিরোজ ভুলেও উত্তর দেবে না, কিন্তু তার ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখে ফিরোজ পাল্টা মেসেজ করেছে। কাপা কাপা হাতে বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। ভালো আছেন? কিছুক্ষণ পরে জবাব এলো। ভালো। শ্যামা সাহস করে বলল, আপনাকে ইদানিং দেখি না কেন? ফিরোজের মুখের ভাব কঠিন হয়ে যায়। বাচ্চা একটা মেয়ে তাকে প্রশ্ন করে, কৈফিয়ত চায়, এত স্পর্ধা। আমাকে দেখা কি জরুরি? এমনিতেই। শ্যামা, বেশি বাড়াবাড়ি আমি পছন্দ করি না। শ্যামা কিছুক্ষণ পরে লিখলো। একটা কথা জিজ্ঞেস করি? ফিরোজ যেন খসখসে গলায় হুঙ্কার দিয়ে লিখলো, না, আর একটাও যদি মেসেজ করো চটকানা দিয়ে গাল লাল করে ফেলবো। শ্যামার ভীষণ অভিমান হয়। এক গ্রামে থেকেও কতদিন ধরে দেখা হয় না, কথা হয় না। আজকে সামান্য মেসেজ করাতে এভাবে কথা বলতে পারছে। তাকে থাপ্পড়ের ভয় দেখায়। গাল ফুলিয়ে লিখলো, আপনি এত খারাপ বদলোক। তাতে তোমার কি? এই খারাপকে দেখার জন্য তো রাস্তায় দাঁড়িয়ে থাকো। বাজে মেয়ে। তোমার বড় বড় কথা বলা বাপ জানে এসব? নাকি আমি বলবো তার মেয়ের উন্নতির কথা? ফালতু মেয়ে। শ্যামা কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। বুকটা টনটন করে, কান্না আসে। সে আসলে বাজে। ফিরোজকে এত জ্বালায় যে সে বাজে, ফালতু, অসভ্য সবকিছুতে উপাধি দিয়েছে। হাত চালিয়ে লিখলো, একদিন বুঝবেন এই বাজে মেয়েটা কি। ফিরোজের রাগ হয়। মেয়েটা আকার ইঙ্গিতে কিসের দিক নির্দেশন করে তা অতি বুদ্ধিমান ফিরোজের বুঝতে অসুবিধা হয় না। রাগের তোপে মেসেঞ্জারে শ্যামাকে ব্লক করে রাখে। শ্যামার সামনে পরীক্ষা, কিন্তু এই লোক তাকে ব্লক করার সাহস কই পায়? একটু রিল্যাক্স মুডে পড়বে তা না, ফিরোজের চিন্তা মাথা জেকে বসেছে। ভোর সকালে সে ফারিয়াদের বাড়িতে যায়। ফারিয়াকে রেডি হওয়ার জন্য তারা দিয়ে সে বেরিয়ে আসে। বারান্দা দিয়ে তাকে দেখে ফিরোজ বেরিয়ে যাচ্ছে। শ্যামা দৌড়ে সামনে যায়। কতদিন ধরে দেখে না। মোবাইলে ছবি দেখে আজকাল তৃষ্ণা মেটে না। এই লোকটা এত খারাপ, সহজে ধরা দিতে চায় না। শ্যামাকে দৌড়ে আসতে দেখে ফিরোজ দাঁড়ায়, বিষ ভরা চোখে তাকিয়ে বলল, পেছনে পেছনে দৌড়াচ্ছ কেন? শ্যামা কাছে এসে দাঁড়ায়। এই লোকটা নির্ঘাত কোনো জাদুটোনা জানে। না জানলে কাছে আসলেই কেন বুক কাঁপবে, শরীরে শিরশিরে অনুভূতির জোয়ার বয়ে যাবে কেন? সে আস্তে করে বলল, আমাকে ব্লক করেছেন কেন? ফিরোজ পকেটে 2 হাত দিয়ে দাঁড়ায়। শান্ত চোখে শ্যামাকে পর্যবেক্ষণ করে বলল, তাতে কি হয়েছে? আমার ফেসবুক, আমার মেসেঞ্জার, আর ইচ্ছা আমি যাকে মন চায় তাকে ব্লক করতে পারি। শ্যামা ক্লান্ত চোখে তাকিয়ে আছে। আমি একটা জরুরি কথা বলতেই নক করেছিলাম। কি কথা? শ্যামা কাচুমুচু করে ফিরোজের দিকে তাকায়। গলার স্বর নমনীয় করে বলল, আপনার প্রেমিকা আছে? সত্যি করে বলবেন। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে বলল, 30 বছরের একটা ছেলে সিঙ্গেল থাকবে না, এটা বাচ্চারও বোঝার কথা। শ্যামার পৃথিবী দুলে উঠে চোখ ভরে পানি আসে। বিচলিত কণ্ঠে বলল, মানে? শ্যামার অবস্থা দেখে ফিরোজের হাসি পায়, কিন্তু গলার স্বর রুক্ষ করে বলল, আমার গার্লফ্রেন্ড আছে, 7 বছরের সম্পর্ক। ছোট বোন হিসেবে তোমাকে বললাম, কাউকে বলো না, কেমন? শ্যামার দম বন্ধ হয়ে আসে। বুকে কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে যায়। কই, এতদিন তো কিছু জানতে পারেনি, কিংবা ফারিয়াও কিছু জানায়নি। শ্যামার বিশ্বাস হতে চায় না। বেহায়া চোখ যেন ফিরোজের সামনে পানি ঝরানোর প্রতিজ্ঞাবদ্ধ। শ্যামা ছটফট চোখে এদিক ওদিক তাকায়। হাত দিয়ে শক্ত করে জামা আঁকড়ে ধরে বলল, তাই নাকি? বিয়ে কবে করছেন? ফিরোজ সন্ধানী চোখে শ্যামাকে দেখে বলল, কিছুদিন পরে। শ্যামা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা। কি আচ্ছা? শ্যামা কথা বলতে পারছে না, গলায় কান্নারা দলা পাকিয়ে আছে। মাথা নেড়ে বলল, কিছু না। শ্যামা ধীর পায়ে চলে যাচ্ছে। তার যাওয়ার পানে ফিরোজ তাকিয়ে আছে। হঠাৎ শ্যামা পেছনে ফিরে বলল, সবগুলো কথা মিথ্যে ছিল, তাই না? ফিরোজ কিছু বলে না। শ্যামা আস্তে করে বলল, আমাকে কষ্ট দেওয়ার জন্যই এসব বলেছেন, তাই না ফিরোজ ভাই? ফিরোজ মাথা নেড়ে না জানায় মুখে বলল, বিয়ের দাওয়াত পেলেই বুঝবে সত্যি না মিথ্যা। শ্যামাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে বাইকে বসে বাইক স্টার্ট দেয়। সাই সাই করে শ্যামাকে পেছনে রেখে সে সামনে এগিয়ে যায়। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে শ্যামা বাড়ির দিকে ছুটে। আজকে সে কলেজে যাবে না। বিষাদ মন ছেয়ে আছে।
এত কষ্ট নিয়ে লেখাপড়া করা যাবে না। শ্যামা আর ভুল করেও ফিরোজদের বাড়ি এলো না। আন্না জোর করে ফিরোজের দিকে তাকালো কিংবা কথা বলার চেষ্টা করলো। উদাসী মন নিয়ে সবগুলো পরীক্ষা দিয়ে শেষ করলো। যদিও একটা পরীক্ষাও ভালো হয়নি। সারাক্ষণ ফুলো ফুলো চোখ নিয়ে ঘুরে বেড়ালো। সপ্তাহখানেকের মধ্যে গায়ে ভীষণ জ্বর নিয়ে বিছানায় শুয়ে পড়লো। নিস্তেজ দেহ, কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে টুপটাপ পানি পড়ে। ফারিয়া বান্ধবীর এই আচমকা পরিবর্তনের কারণ খুঁজে পেল না। শ্যামার মা ফাতেমা বেগম মেয়ের এই অবস্থায় বিচলিত হয়ে পড়ে। ফারিয়া খাবার টেবিলের কথাটা বলল। বুঝলাম না শ্যামা হঠাৎ করে এত অসুস্থ হলো কেন? রোজিনা বেগম বলল, ওষুধপত্র খাচ্ছে না নাকি? খাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন নেই, সারাক্ষণ কাঁদে। তামিম ঠাট্টা করে বলল। অকারণেই কাঁদে? দেখ, তোর বান্ধবী ছ্যাঁকা খাইছে বোধহয়। ফারিয়া জোরে মাথা নেড়ে বলল। শ্যামা এমন মেয়ে না। ফিরোজ খাওয়ার মাঝে সবার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল। তামিম কথাটা মজা করে বললেও ফিরোজের অস্থির লাগলো। খাওয়ার গতি কমে এলো। বুকের ভেতর কেমন জ্বালা পোড়া করে মনটা ফিসফিস করে তার কানে কানে বলে গেল, তোমার কারণেই শ্যামা অসুস্থ। ফিরোজের কেমন অনুভূতি হয়। বুক থেকে ব্যথারা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রথম সে অনুভব করে শ্যামার অনুপস্থিতিতে কাছে না আসা পাগলামি সে খুব মিস করছে। অসুস্থতার কথা শুনে কেমন খারাপ লাগাও ঘিরে ধরে। রুমে গিয়ে মোবাইল হাতে নেয়। শ্যামার আইডি আনব্লক করে মেসেজ না করে সোজা ফোন দেয়। শ্যামার হঠাৎ জ্বর আসে, আবার কিছুক্ষণ পরে জ্বর ছেড়ে দেয়। ফাতেমা বেগম জোর করে কয়েক লোকমা ভাত খাইয়ে যায়। তখনই শ্যামার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিতে ফিরোজ ফোন দেয়। সে অবাক হলেও ফোন রিসিভ করে, কিন্তু কোনো কথা বলে না। এই মানুষটার উপর তার এক আকাশ পরিমাণ অভিমান। ফোন রিসিভ হওয়ার পরেও যখন শ্যামা কথা বলে না, তখন ফিরোজই আগে কথা বলে। শরীর কি বেশি খারাপ? শ্যামা শান্ত গলায় বলল, না, ভালো আছি। ভালো থাকলে সারাদিন কাঁদো কেন? শ্যামা বুঝতে পারে ফিরোজ ফারিয়ার থেকে সব শুনেছে। এমনিতেই। তামিম বলল তুমি নাকি ছ্যাঁকা খেয়েছো। শ্যামা চুপ করে থাকে। প্রেমই হলো না, সেখানে ছ্যাঁকা আসবে কোথা থেকে? ফিরোজ শ্যামাকে চুপ থাকতে দেখে বলল, কথা বলবে না? ফোন রেখে দেব? ফিরোজের গলার স্বরও তাকে শান্তি দিচ্ছিল। রেখে দেওয়ার কথা আসতেই মাথা নেড়ে বলল, না না। এসব পাগলামি বন্ধ করো শ্যামা। আচ্ছা। ফিরোজ বলল। গুড গার্ল। শ্যামা আকুল গলায় বলল, একটা কথা বলি, রাখবেন? ফিরোজ চুপ করে থেকে বলল, বলো। এখন একটু দেখা করবেন? ফিরোজ চমকে বলল, এই রাতে? শ্যামা হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। প্লিজ। কেউ দেখলে খারাপ ভাববে। শ্যামা ধরা গলায় বলল, কেউ দেখবে না, পুকুর পাড়ে আসেন প্লিজ। ফিরোজ না করে না। শক্ত কঠিন মানুষটা হঠাৎ শ্যামাকে আশকারা দেয়। আচ্ছা। শ্যামা উঠে বসে কলপাড়ে গিয়ে মুখে পানি ঝাপটা দিয়ে গুটি গুটি পায়ে পুকুরের দিকে এগিয়ে যায়। কেউ দেখবে সেই ভয়ও পাচ্ছে, আবার প্রিয় পুরুষকে চোখ ভরে দেখা তৃষ্ণাও হচ্ছে। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে আছে। আবছা অন্ধকারে শ্যামাকে বেশ রুগ্ন লাগছে। ফিরোজ 100% শিওর যে শ্যামা একটা পাগল। পাগল না হলে সামান্য একটা কথা শুনে কেউ এত অসুস্থ হয়? শ্যামা অপলক তাকিয়ে আছে। উঁচু লম্বা মানুষটা চাঁদের হালকা আলো গায়ে মেখে দাঁড়িয়ে আছে। এই মানুষটারও নাকি প্রিয় মানুষ আছে। মানুষটা তার হবার না, এটা ভাবতে শ্যামার কান্না আসে। ফিরোজ আস্তে করে বলল, কি হয়েছে বলো। শ্যামা মাথা নেড়ে ফুপিয়ে কেঁদে দেয়। বিড়বিড় করে বলল, শান্তি লাগে না। শ্যামার কান্না দেখতে ফিরোজের একটু ভালো লাগছে না। কোনোভাবে মেয়েটার সাথে শক্ত হতে পারছে না। কেন? শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু না বলে হঠাৎ করে ফিরোজকে জড়িয়ে ধরে। শক্ত করে শার্ট আঁকড়ে ধরে বলল, একটু প্লিজ, আর কখনো কিচ্ছু চাইবো না। শ্যামার এমন কাজে ফিরোজ থমকে যায়। বুকের কাঁপন হঠাৎ করে বাড়ে দ্বিগুণ। 30 বছরের জীবনের প্রথম কোনো মেয়ে তাকে এতটা নিবিড়ভাবে আলিঙ্গন করলো। দম আটকে আসা শরীর মৃদু কেঁপে ওঠে। শ্যামা ধীরে গলায় বলল, একটু শান্তি নেই প্লিজ। ফিরোজ শ্যামাকে ছাড়াতে চায়। ছাড়ো শ্যামা। মরে যাব। হঠাৎ ফিরোজের রাগ হয়। বেশি বাড়াবাড়ি করা পছন্দ হয় না। ধাক্কা দিয়ে শ্যামাকে সরিয়ে দেয়। শ্যামা কিছু বলার আগেই তার গালে বলিষ্ঠ হাতে থাপ্পড় দিয়ে বলল, এটা বেশি বাড়াবাড়ি ছিল শ্যামা, আমি এতটা সাহস দিইনি। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে কান্নারত গলায় প্রথমবারের মতো ফিস ফিস করে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। শ্যামাকে সেখানে রেখে ফিরোজ হনহন করে বাড়ির দিকে হাঁটে। বুকে কেমনতর ব্যথায় চিরবিরিয়ে উঠছে। এই ব্যথার সাথে সে সম্পূর্ণ অপরিচিত। বাড়িতে গিয়ে সোজা বিছানায় চলে যায়। ফিরোজ চোখ বন্ধ করে সব ভুলতে চায়, কিন্তু কিছুই ভুলতে পারে না। তার মনে হয় শ্যামার নরম গায়ের আতুরের স্পর্শ এখনো তার বুক জুড়ে লেগে আছে। ফিরোজের এই প্রথম কেমন হাঁসফাঁস লাগে, দম বন্ধ করা অসহ্যকর অনুভূতি হয়। সে বিড়বিড় করে বলল, এই যন্ত্রণার একমাত্র কারণ শ্যামা। ফিরোজের মনে হচ্ছে শ্যামাকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। মেয়েটাকে কেমন অসুস্থ দেখাচ্ছিল। তার উপর সে মারলো। খারাপ লাগায় তার মন ছেয়ে গেল। না মারলেও হতো, একটু কড়া করে ধমক দিলেই পারত। শ্যামা চুপচাপ বাসায় আসে। তাদের কাঠের 4 চালা ঘর।
ঘরের সামনে লাগোয়া লম্বা বারান্দা, বারান্দার দুই পাশে দুইটা রুম আছে, যার একটা রুম শ্যামার জন্য বরাদ্দ। কেউ কিছু টের পর আগে শ্যামা চুপচাপ তার রুমে ঢুকে যায়, তারপর বিছানায় শুয়ে হাউমাউ করে কেঁদে দেয়। আজকে ফিরোজের আঘাত তার শরীরে না মনে দাগ কেটে গেছে। চোখ বন্ধ করে নিজের বেহায়াপনা থামানোর প্রতিজ্ঞা করে। পরক্ষণে মনটা চিৎকার করে ফিরোজকে চায়। শ্যামা বুঝতে পারে না আশেপাশে এত ছেলে থাকতে মনটা কেন এমন পুরুষে আটকাবে, যার কিনা পাথরের মন। এই মনকে আয়ত্তে আনবে কিভাবে? নিজের অনুভূতির খাতা এভাবে খুলে দেওয়ার পরও যে ছেলে বুঝে না, তাকে আর কিভাবে বোঝানো যায়? এত বিতৃষ্ণা কেন তার প্রতি? দুহাত বুকে জড়িয়ে শ্যামা শ্বাস টেনে নেয়। মনে হচ্ছে সে এখনো ফিরোজের গায়ের মিষ্টি ঘ্রাণটা পাচ্ছে। সারা গায়ে ফিরোজের গায়ের ছোঁয়া। শ্যামা তার হাত দুটো চোখের সামনে আনে। এই হাত দিয়ে সে ফিরোজকে আঁকড়ে ধরেছিল, তারপর পাগলের মতো হাতে চুমু খায়। বিড়বিড় করে বলল, আপনি এত কঠিন কেন? আমার আকুল হৃদয়ের আবেদন কেন বোঝেন না আপনি? আপনাকে যে এত ভালোবাসি তাকে বোঝেন না? বোধহয় আমি মারা যাব আপনাকে না পেলে। আমার এই জীবন বৃথা। একটু জড়িয়ে তো ধরেছিলাম, তাই বলে এভাবে আঘাত করবেন? একটু মায়া লাগে না? এতটা নিষ্ঠুর কেন আপনি? শ্যামার ভীষণ অভিমান হয়। এই পুরুষটার উপর তার 7 জন্মের অভিমান ভর করে। সে নিজেও মানে যে আজকে জড়িয়ে ধরা উচিত হয়নি, কিন্তু তখন নির্জন পুকুর পাড়ে প্রিয় পুরুষকে দেখে আর স্থির থাকতে পারেনি। কিভাবে যেন এক একার সাহস তার বুকে জমা হয়ে আসে, ফিরোজকে আঁকড়ে ধরেছে। আর এমন কাজ করাতেই ফিরোজ রেগে তাকে থাপ্পড় দিয়েছে। সে কখনো ভাবেনি ফিরোজ এত রাতে তার ডাকে সাড়া দিতে আসবে, কিন্তু এসেছে। আর সে কিনা পাগলের মতো কাজ করে ব্যাপারটা আরও ঘেঁটে দিল। শ্যামা লজ্জায় বালিশে মুখ লুকোয়। তারপর থেকে শ্যামা আর ফিরোজের বাড়িতে যায় না, সোজা কলেজে যায়, তারপর কলেজ থেকে বাড়ি ফিরে। দূর থেকে ফিরোজকে দেখলেও কাছে গিয়ে ভুলেও মুখ তুলে তাকায় না। সেদিন জড়িয়ে ধরার পর থেকে লজ্জায় সে তাকাতে পারে না। শুনেছে প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে আরও নিবিড় করে বুকে মিশিয়ে নেয়, সেখানে তাকে থাপ্পড় দিয়েছে। এই লজ্জা অপমানে শ্যামা চুপসে গেছে, কিন্তু ফিরোজকে মন ভরে দেখার স্বাদ ছাড়তে পারেনি। মোবাইলের ছবির সাথে সারাক্ষণ কথা বলেছে, মোবাইলের স্ক্রিন গালের সাথে লাগিয়ে ঘুমিয়েছে। এই যে এখন ফারিয়া ফিরোজের বাইকে করে আসছে, তাকে বলেছে উপজেলার মোড়ে থাকতে। সে কথা মতো সেখানেই দাঁড়িয়ে আছে। ফিরোজ কাছে এসে বাইক থামায়। ফারিয়া কলম কিনতে পাশের দোকানে যায়। শ্যামা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফিরোজ গভীর চোখে শ্যামার দিকে তাকায়। বাহ, মেয়েটা তাকাচ্ছে না তার দিকে, ভুল করেও তাকাচ্ছে না। বুকে আগুন লাগিয়ে এখন ভালো মানুষই সাজা হচ্ছে। ফিরোজ নিজেও জানে না আজকাল হুট করে শ্যামাকে কেন তার মনে পড়ে। চোখ বন্ধ করলেই কেন চোখের পর্দায় এই এলোমেলো মেয়েটা উপস্থিত হয়। সেদিন মেয়েটা তার কাছে অনুভূতির প্রকাশ করে ফেলেছিল, আর ফিরোজ সেইটাকে সাড়া দেয়নি। আসলে তার কেন জানি এসব ভালো লাগে না। তাছাড়া শ্যামা কত ছোট, তার ছোট বোনের বান্ধবী হয়। এসব চিপ ব্যাপার ভাবলেই খারাপ লাগে। সেদিনের পর থেকে সে শ্যামাকে সরি বলতে চাইছিল। থাপ্পড় দেওয়া উচিত হয়নি সেটা বলতে চেয়েছে, কিন্তু শ্যামা তার সামনে আসেনি, কেমন লুকিয়ে চুরিয়ে বেড়ায়। আজকে সুযোগ পাওয়াতে ফিরোজ বাইক থেকে নেমে এগিয়ে আসে। কি খবর শ্যামা? ফিরোজের মুখে কিছু শুনবে ভাবতে পারেনি। শ্যামা অবাক হয়ে তাকায়, আস্তে করে বলল, ভালো। ফিরোজ শ্যামাকে লক্ষ্য করে। আমাদের বাড়িতে যাও না কেন? শ্যামা কিছুক্ষণ চুপ থেকে বলল, এমনি। এমনি নাকি পছন্দ পাল্টে গেছে? শ্যামা অবাক হয়ে বলল, পছন্দ পাল্টাবে কেন? ফিরোজ আস্তে করে বলল, আর তাকাও না যে, তাই বললাম। আপনি পছন্দ করেন না বলেই তাকাই না। আবার সব পছন্দ অপছন্দই মানো নাকি? শ্যামা বুঝতে পারে না ফিরোজ কি বলতে চায়। সে মাথা নেড়ে বলল, সেদিনের জন্য সরি। এতটা পাগলামো করা উচিত হয়নি। শ্যামার পাগলামিতে অভ্যস্ত ফিরোজ এই গম্ভীর মুখের শ্যামাকে ভালো লাগে না। আচ্ছা, আর আগের মতো হাসি খুশি থেকো। এমন পেঁচা মুখে তোমাকে ভালো লাগে না। আর সেদিন তুমি উল্টাপাল্টা কথা বলতে রেগে গিয়েছিলাম, সরি। হ্যাঁ, ততক্ষণে ফারিয়া চলে এসেছে। ফিরোজ আস্তে করে সরে যায়। বাকি রাস্তা শ্যামা ফারিয়ার সাথে থাকলেও মনটা ফিরোজের কাছেই পড়ে রইল। লোকটা তাকে আশকারা দিচ্ছে নাকি সেদিনের কাজে অনুতপ্ত, তাই হাজারো প্রশ্ন শ্যামাকে খুঁচিয়ে বেড়ায়। ফারিয়া হাসি মুখে বলল, আমার ভাইয়া ভালো না? ভাইয়ের কথা আসাতে শ্যামা মাথা নেড়ে বলল, তোর ভাই তুই ভালো জানিস। ফারিয়া অবাক হয়ে বলল, তোরও তো ভাই। শ্যামা ঘোর প্রতিবাদ করে বলল, আমার ভাই না। ফারিয়া অবাক হয়ে বলল, তোর কি? শ্যামা মুখ সামলে নেয়, ছটপট বলল, আপন ভাই নাকি? উনি তো আমার চাচাতো ভাই। ফারিয়া হেসে বলল, ওই একই হলো। ভাইয়ার বিয়েতে আমি আর তুই সেম ড্রেস পরবো। শ্যামা মনে মনে বলল, যদি তোর ভাইয়ের বিয়েতে বউ হতে না পারি, তোর ভাইকে কেটে গোমতী নদীতে ভাসিয়ে দিব আমি। হ্যাঁ,
ফারিয়া তার ভাইকে অনেক ভালোবাসে। বান্ধবীর মনের কথা জানতে পারলে তখনই কান্নাকাটি করে এলাকা ভরিয়ে ফেলতো। শ্যামাদের বাড়ির পাশে মুনিয়াদের বাড়ি। মুনিয়া এবার মাস্টার্স করছে, সে তামিমের সমবয়সী। সেই সূত্র ধরে তামিমদের বাড়িতে আসা যাওয়া। শ্যামা অনেকদিন ধরেই লক্ষ্য করছে মুনিয়া ফিরোজের আশেপাশে ঘুরে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু ফিরোজ তাকে পাত্তাই দেয় না। এই মুনিয়া টুনিয়াকে তো আরো আগেই দেবে না। এই ব্যাপারটা নিয়ে সে আর মাথা ঘামায়নি। অনেকদিন পরে আজকে শ্যামা ফারিয়ার কাছে তার বাড়িতে যায়। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ফারিয়ার মা রোজিনা বেগম জানায় সবাই ফিরোজের রুমে। গুটি গুটি পায়ে সেও ফিরোজের রুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে সামনের সব দৃশ্য স্বপ্ন মনে হয়। ফিরোজ আর মুনিয়া এক পাশে, আর তামিম আর ফারিয়া এক পাশে বসে লুডো খেলছে। ফিরোজের মুখের হাসি শ্যামার নজর এড়ায় না। তার উপস্থিতি টের পেয়ে সবাই তার দিকে তাকায়। ফারিয়া পাশে জায়গা করে বলল, এখানে বস। শ্যামা তখনও ফিরোজের দিকে তাকিয়ে আছে। ফিরোজ শক্ত চোখে শ্যামাকে দেখছে। সে চুপচাপ গিয়ে শ্যামার কাছে বসে। কারণে অকারণে মুনিয়া ফিরোজকে ছুঁয়ে দিচ্ছে। শ্যামা অবাক হয়ে লক্ষ্য করলো ফিরোজ বাধা দিচ্ছে না, অথচ সেদিন সে একটু জড়িয়ে ধরাতে কি রাগ। শ্যামা শটান উঠে দাঁড়ায়। প্রিয় পুরুষকে আরেক মেয়ের পাশে দেখতে ভালো লাগছে না। নিজের বুকে জ্বালা পোড়া লুকিয়ে ফারিয়াকে বলে বাড়ি চলে আসে। ফিরোজের উপর রাগ হচ্ছে ভীষণ, তাকে অসভ্য বলা। এবার দেখবে শ্যামা কি। শ্যামা চলে যাওয়ার পরে ফিরোজ মুনিয়াকে বলল, গায়ে হাত দিও না মুনিয়া, দূরে থেকো। সরাসরি এভাবে বলাতে মুনিয়া লজ্জিত হয়। ফিরোজ তখনও জানালা দিয়ে ছুটে চলা রমণীর পদগমন দেখছে। ফারিয়া জোরাজুরিতে লুডো খেলতে রাজি হয়েছিল, শর্ত হলো তার রুমেই খেলতে হবে, কিন্তু সাথে যে মুনিয়া থাকবে এই কথা ভাবেনি। শ্যামা আসার পর থেকে মুনিয়া গায়ে হাত দেওয়ার ব্যাপারটা ফিরোজ খুবই এনজয় করেছে। বালিকার রাগে নাক ফুলানো আর চোখে তার দিকে তাকানো, অবশেষে রাগ সামলাতে না পেরে বাড়ির দিকে ছুটে চলা, সবই তার দৃষ্টিগোচর হয়েছে। আজকাল শ্যামার পাগলামি ভালোই লাগে। তখন রাত নিঝুম অন্ধকারে ঝিঝি পোকা ডাকছে অবিরত। ফিরোজ মোবাইল হাতে নিয়ে শ্যামাকে মেসেজ করে। কি ব্যাপার, তখন চলে গেলে যে? সাথে সাথেই মেসেজ সিন হয়। আপনার ছোঁয়াছুঁয়ি শেষ, লুডো খেলা শেষ? ফিরোজ মুচকি হাসে। হ্যাঁ। শ্যামা রাগ সামলে ছোট করে বলল, ভালো। ফিরোজ মেয়েটার রাগের উত্তাপ টের পায়। তুমিও কি ছোঁয়াছুঁয়ি করতে চাও? না। তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে মশাদের ছোঁয়া নিচ্ছি, তুমি ছুতে চাইলেও আসতে পারো। মশাদের থেকে তোমাকে একটু ভাগ দিতেই পারি। শ্যামা বিছানা থেকে শটান দাঁড়িয়ে যায়। ফিরোজ এসেছে আর সে যাবে না, তা কি করে হয়? এতটা ভালো মেয়ে সে না। আস্তে করে দরজা খুলে বেরিয়ে আসে। বাড়ির সীমানা পেরিয়ে দেখে অন্ধকারে একটা লাল বিন্দু ক্রমাগত ওঠানামা করছে। বুঝতে পারে ফিরোজ সিগারেট খাচ্ছে। দুরু দুরু বুকে এগিয়ে যায়। শ্যামাকে দেখে ফিরোজ শান্ত গলায় বলল, বাবা, ছোঁয়ার তো অনেক শখ। রাতের অন্ধকার মাথায় নিয়ে চলে এসেছ, ভয় লাগছে না? আজকে ফিরোজের কথার ধরন সম্পূর্ণ ভিন্ন। শ্যামা ভেবে বলল, আমি ছুতে আসিনি। কি করতে এসেছ? দেখতে। মেয়েটা লজ্জা একটু কমই, আর কারোর সাথে কেমন জানা নেই, কিন্তু ফিরোজের সাথে লাগামহীন। ফিরোজ মাথা নেড়ে অন্যদিকে তাকায়। আমি কি মধু যে মৌমাছির মতো আগে পিছে ঘুরে ঘুরে দেখতে হবে? শ্যামা ফিকফিক করে হাসে। এটা আপনি? বিশ্বাস হচ্ছে না আমার। ফিরোজ কোনো কথা বলে না। অন্ধকারে শ্যামার মুখ দেখা যাচ্ছে না। ফিরোজ কিছু বলছে না দেখে শ্যামা ভীষণ নির্লজ্জ হয়। আসলে সে নিজেকে গুটিয়ে গর্তে চলে যেতে চেয়েছিল, কিন্তু স্বয়ং ফিরোজই তাকে খুঁচিয়ে বের করেছে। সে ফিরোজের সামনে এমনিতে লাগাম ছাড়া হয়। আজকে ফিরোজের কথায় যেন আশকারা পেল। গভীর গলায় বলল, আপনি মধু না, আপনি হলেন মধুর রাজা। ফিরোজ থমথমে গলায় বলল, পাগল। শ্যামা এসব কথার তোয়াক্কা করে না। আমাকে মধুমাসে নিয়ে যাবেন? মধুমার সম্পর্কে ধারণা আছে? শ্যামা অকপটেই বলল। আপনি ধারণা দিবেন? তখন দূর থেকে রিপনের বাইক ছুটে আসতে দেখা যায়। ভাই যে আজকে এখনো বাড়িতে আসেনি শ্যামা জানে না। প্রচন্ড রাগী ভাই এই রাতে তাকে এখানে দেখলে নির্ঘাত মেরে ফেলবে। ফিরোজ সেদিকে তাকিয়ে বলল, মধুমাসে যাবে? রিপনকে বলি। রিপন কখনো কল্পনা করেনি এই রাতের আধারে ফিরোজের পাশে শ্যামা থাকবে। দূর থেকে ফিরোজকে ট্রাউজারের পকেটে এক হাত ঢুকে আরেক হাতে সিগারেট ফুঁকতে দেখে বাইক থামায় না। ফিরোজের সাথে তার মনোমালিন্য আছে। অতিরিক্ত তেরা এই ফিরোজকে তার অপছন্দ। তার উপর কথাবার্তায় বেয়াদবি ছোঁয়া সর্বদা বিদ্যমান। ফিরোজকে দেখেও রিপন না থেমে বাড়িতে চলে যায়। রিপন চলে গেলে ফিরোজ চাপা হাসির গলায় বলল, মেয়ে মানুষ হয়ে একটা ছেলের সাথে দেখা করতে চলে এসেছ, নির্লজ্জ মেয়ে। রিপনকে বলে দেওয়া উচিত ছিল। রাস্তার পাশে মানুষ খড়কুটো শুকিয়ে একসাথে করে জমিয়ে রেখেছে। শ্যামা এর আড়ালে নিজেকে ঢেকে নিয়েছে। রিপনের বাইকের শব্দ চলে যাবার পরে ফিরোজের কথাগুলো তার কানে যায়। সে ভাবে কার জন্য সে এত বড় ঝুঁকি নিচ্ছে। রাতে একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে দেখা করতে আসা
যে কতটা ঝুঁকিপূর্ণ তা কি ফিরোজ বুঝে? বুঝলে এখনও এসব বলতে পারতো। সে কি একটু বেশি বেহায়াপনা করছে না? সেদিন অসুস্থ অবস্থায় কেমন নির্দয়ের মতো থাপ্পড় দিল। বছর দুয়েক ধরে এমন আগে পিছে ঘুরছে, কোনো পাত্তা দেয় না, কথায় কথায় কোন অপমানটা করে না। কিন্তু শ্যামা কোনো কথা গায়ে মাখে না বলেই কখনো কোনো কথার খুঁত ধরেনি। এই লোকটার কাছ থেকে সে ভালোবাসা চেয়েছিল, আর পেয়েছে কি? অপমান আর কষ্ট। আজকে আবার মালিহার সাথে কেমন করছিল। শ্যামার হঠাৎ ভীষণ অভিমান হলো। অপমানে ছ্যাঁচা করে উঠল মনটা তীর বিড়িয়ে বলে উঠল, বইয়ের মতো নিজের মন বিছিয়ে দিয়েছিস বলে ফিরোজ মূল্য দিচ্ছে না। নিজেকে শক্ত খোলসে বন্ধ করে রাখলে দেখতি ঠিক খুলতে চাইতো, মূল্য দিত। ফিরোজ নিজের মতো করে সিগারেট খাচ্ছে। শ্যামা গুটি সুটি পায়ে বেরিয়ে আসে। ফিরোজ কিছুই বলে না, যেন সে থাকা না থাকাতে তার কিছুই যায় আসে না। শ্যামার মনে হলো এই সামনে দাঁড়ানো পুরুষটার মন শক্ত কোনো পাথর দিয়ে তৈরি। শ্যামা সেদিকে তাকিয়ে শক্ত কঠিন গলায় বলল, আমাকে সেদিন মারলেন কেন? ফিরোজ শান্ত চোখে তাকিয়ে আছে। মেয়েটা এখনো মনে রেখেছে? সে তো সরি বলেছিল। বেয়াদবি করেছো বলে। এটা বেয়াদবি? আর বেয়াদবি হলেও থাপ্পড় দিতে হয়? বুঝিয়ে বললেই তো হতো। এতটা জোরেও দেইনি, হালকা পাতলা করে দিয়েছি যেন ব্যথা না পাও। তুমি জানো আমি মেয়েদের পছন্দ করি না। শ্যামা ঠোঁট চেপে মুচকি হেসে বলল, মুনিয়াপু মেয়ে না? ফিরোজ হাতে সিগারেটটা কাছের সাথে চেপে নিভিয়ে দেয়। তুমি জেলাস নাকি? ফিরোজের এমন ভাবলেশীন কথাবার্তা শুনে শ্যামার কান্না আসে। এই লোকটার কথায় কোনো অনুভূতি নেই, সারাক্ষণ তাকে অপমান করার পায়তারা করে। জেলাস হতে যাব কেন? ফিরোজ ঠিক জায়গায় কথাটা বলতে পারল। কেন, মধুমাসে যেতে হলো তো জেলাসি থাকার কথা। খারাপ মেয়েদের জেলাসি হয় স্বাভাবিক। শ্যামার অভিমানী মন যেমন ভালোবাসে কাতর হতে পারে, তেমনি অভিমানে হঠাৎ করে কুকড়ে যেতেও দ্বিধা করে না। তার মনে হচ্ছে ফিরোজকে আর নিজের অনুভূতির বহর দেখানো উচিত হয়নি। এমন পাগলামি করে বলে ফিরোজ তাকে সস্তা ভাবে, আর এক ক্ষেত্রে সে নিজেই নিজেকে সস্তা বানিয়ে দিয়েছে। অন্ধকারের অভিমানী বালিকার চোখ বেয়ে পানির চিকন স্রোত নেমে যায়, যা ভাবলেশীন ফিরোজের অজানায় থেকে যায়। শ্যামা গম্ভীর গলায় বলল, আসলে আপনার সাথে দুষ্টুমি করেছিলাম। আর আমি জেলাস হব কেন? মুনিয়াপুর সাথে শুধু লুডো খেলা না, বিয়ে করে নিলেও আমার কোনো সমস্যা নেই। আজকে থেকে আর জ্বালাবো না। শ্যামা দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়িতে চলে যায়। তার ভাই যে কোনো মুহূর্তে তাকে খুঁজতে পারে। ফিরোজ অবাক হয়ে শ্যামার চলে যাওয়া দেখে। হঠাৎ কি হলো? শ্যামার কথাগুলো কি সত্যি ছিল নাকি রেগে বলেছে? ফিরোজের মন প্রতিবাদ করে বলল, শ্যামার কথা মিথ্যা হোক। শ্যামা আশেপাশে থাকলেই ভালো লাগে, লিলুয়া বাতাস গা ছুঁয়ে যায়। মনের কথা শুনে ফিরোজ বলল, তাতে কি আসে যায়? আমি তো মেয়েই পছন্দ করি না। মন হিসিয়ে ভয়ঙ্করভাবে হেসে ওঠে। তুই যে কি পছন্দ করিস সেটা তুই নিজেও জানিস না। আর জ্বালাবো না। ফিরোজ মাথা নেড়ে হাঁটতে হাঁটতে বলল, বললেই হলো জ্বালাবো না? আর না জ্বালালেই কি আমার কচু হবে? আমাকে ভয় দেখায়? যদিও ফিরোজ বলল কচু হবে, কিন্তু তারই কি যেন হয়ে গেল। শ্যামাকে দেখার আশায় বুকে কেমন তোর খরা লাগে, হাঁসফাঁস করে, কিন্তু এর কারণ খুঁজে পায় না। ফিরোজ বুঝলো না কি কারণে শ্যামা এমন করছে। ফিরোজের মন ঠোঁট বাঁকিয়ে হাসে। এটাই তো চেয়েছিলি? ফিরোজ নিজের মনের প্রশ্নের উত্তর নিজে খুঁজে বেড়ায়। সে কি শ্যামাকে দূরে সরাতেই চেয়েছে? তাহলে এমন ছটফট লাগছে কেন? শ্যামা তার কথা রেখেছে। কষ্ট হলেও ফিরোজের কাছে আসেনি, কথা বলেনি, কিংবা অসভ্যতামি করার চেষ্টা করেনি। কিছুদিন পরে এক সকালে ফারিয়ার সাথে প্রাইভেটে যাচ্ছিল। তখন রাস্তায় ফিরোজকে দেখতে পায়। শ্যামা একবার চোখ তুলে তাকিয়েছিল, তখন দুজনের চোখের মিলন হয়ে যায়। শ্যামা চুপচাপ ফিরোজকে পেরিয়ে আসে। লোকটার কাছে আসতে হৃৎপিণ্ড বেসামাল লাফায়। ইচ্ছে করে ফিরোজের বুকে বিড়াল ছানার মতো ঘাপটি মেরে মিশে থাকতে, কিন্তু সব ইচ্ছা কি আর পূরণ হয়? শ্যামার এই অমনোযোগী বেখেয়ালি ভাব ফারিয়ার নজর এড়ায় না। কিছুদিন ধরে তোকে অন্যরকম লাগছে। শ্যামা নিজের মন খারাপ লুকাতে চায়, হেসে বলল, কি রকম? মনমরা, বিষণ্ণ। শ্যামা হাসে। হাসির সৌন্দর্যে ফারিয়াকে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আরে কিছু না। ফারিয়া সন্ধানী চোখে বলল, প্রেম টেম করিস না তো? করলে তুই জানতি না? ফারিয়া দৃঢ় বিশ্বাস, শ্যামা প্রেম করলে সে অবশ্যই জানবে। তা জানতাম। দুজনে নানান প্রসঙ্গে কথা বলতে বলতে কলেজে যায়। ফিরোজ দূর থেকে শ্যামার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এমন এড়িয়ে চলা তার ভালো লাগছে না। মনে হচ্ছে বুকে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। শ্যামার প্রাণোচ্ছল চাহনিতে সে অভ্যস্ত। এখন এই শ্যামাকে অপরিচিত লাগছে, অথচ এমন অনুভূতি হওয়ার কথা ছিল না। বরং শ্যামার এই ব্যবহারে খুশি হওয়ার কথা ছিল। হচ্ছে উল্টো। রাব্বি শ্যামাদের সমবয়সী, পড়েও এক ক্লাসে। রাব্বি মনে মনে শ্যামাকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। শ্যামা খুবই রাগী মেয়ে, প্রেমের কথা বললে আবার কি বলে ফেলে। কিন্তু কথায় আছে না, মানুষ যাকে পছন্দ করে
করে তার সাথে থাকতেই বেশি পছন্দ করে। রাব্বিও এমন। শ্যামার সাথে থাকতে তার ভীষণ ভালো লাগে, কারণে অকারণে সেই শ্যামার আশেপাশে ঘুরে। রাব্বি মুখে কিছু না বললেও শ্যামা আর ফারিয়া দুজনেই বুঝে রাব্বির মতলব। শ্যামা বুঝেও নির্বাক। ফিরোজকে ভালোবেসেছে, যদি ফিরোজকেই না পায় তাহলে আর কাউকে চায় না। আজকে কলেজ থেকে আসার পথে শ্যামাদের সাথে রাব্বিও আসছিল। তিনজনে কলেজের পিকনিক নিয়ে আলোচনা করছিল। রাব্বি হাঁটার ফাঁকে ফাঁকে শ্যামাকে দেখছিল। ছেলেদের চোখের দৃষ্টি আরেক ছেলে ঠিক বুঝতে পারে, তেমনি রাব্বির চোখের ভাষা ফিরোজের চোখ এড়ায় না। শ্যামার দিকে তাকিয়ে দেখে সেও কেমন হেসে হেসে কথা বলছে। না চাইতেও ফিরোজের হাতের মুঠি শক্ত হয়, হাত দিয়ে বাইকের চাবি খামচে ধরে। শ্যামা মূলত ফিরোজকে দেখেই রাব্বির সাথে হেসে কথা বলছে। কেন বলছে জানা নেই, কিন্তু ফিরোজকে দেখিয়ে কথা বলতে কেমন ভালো লাগছিল। ফারিয়া স্কুল থেকে ফেরার পরে ফিরোজ তাকে রুমে ডাকে। ফারিয়া ভাইয়ের খাটে গিয়ে বসে, পা দুলিয়ে বলল, কি? ফিরোজ ফ্লোরে শুয়ে আছে। গরমকালে ফ্লোরে শুয়ে থাকতে তার ভালো লাগে। ফিরোজ শক্ত গলায় বলল, আজকে একটা ছেলে দেখলাম তোর সাথে। ফারিয়া বলল। রাব্বি আমার ক্লাসমেট? ফিরোজ গম্ভীর গলায় বলল, ক্লাসমেট নাকি প্রেমও করিস? ভাইয়ের কথায় ফারিয়া চমকে ওঠে, দুই হাতে গালে তওবা করে বলল, আস্তাক ফিরুল্লাহ ভাইয়া, এসবে আমি নেই। রাব্বি তো শ্যামার পাগল। আসল কথায় আসতে ফিরোজ উঠে বসে। তাই নাকি? শ্যামাও রাজি? ফারিয়া ভাবুক গলায় বলল, না, মনে হয়, কিন্তু শ্যামাকে আজকাল বুঝতে পারি না। আচ্ছা। ফারিয়া চলে গেলে ফিরোজ রেডি হয়, পায়ে স্যান্ডেল চাপিয়ে শ্যামাদের বাড়ির রাস্তায় যায়। মোবাইল হাতে নিয়ে শ্যামাকে ফোন দেয়। শ্যামা ফোন রিসিভ করে না, কেটে দেয়। ফিরোজ বিরক্ত হয়ে হাত দিয়ে কপালে চেপে ধরে, আবারও ফোন দেয়। শ্যামা রিসিভ করে বলল, বারবার ফোন দিচ্ছিস কেন? ফিরোজ শ্যামার এমন তেতে ওঠা কণ্ঠে অবাক হলো। দরকার তাই ফোন দিয়েছি। শ্যামা চাপা গলায় বলল, একটা ছোট বাচ্চার সাথে 30 বছরের বুড়োর কি দরকার থাকতে পারে? 30 বছরের বুড়ো। ফিরোজ মোবাইল কানে রেখেই নিজের শরীরের দিকে তাকায়। শক্তপোক্ত পেটানো শরীর, কোনো দিক দিয়ে তো বুড়ো বলে মনে হচ্ছে না, তাহলে এই মেয়ে বুড়ো বলে কেন? আমি বুড়ো? শ্যামা কথা বলে না। ফিরোজ বলল, আমি তোমার বাড়ির সামনে আছি। শ্যামার মনে লিলুয়ার বাতাস হুড়মুড়িয়ে ঢুকে, কিন্তু নিজেকে চুপ করিয়ে দেয়। উনি আসলে কি সেদিনের মতো অপমান করতে ডাকছে? চুপ থেকে বলল, তো কি করব? শ্যামার কথায় ফিরোজ অবাক হয়ে তাকায়। তার ধারণা মতে শ্যামার ছুটে আসার কথা। দেখা করো। না। ফিরোজ বেপরোয়া হয়ে পড়ল। না না, কেন? বেয়াদবি করো না শ্যামা। এই লোকটা তাকে ভালোবাসে না, কিন্তু এমন উতলা গলায় কথা বলছে। সে গম্ভীর গলায় বলল, বেয়াদব অসভ্যের সাথে কথা বলার জন্যই এত শখ কেন ফিরোজ ভাই? এত পকপক না করে আসো। শ্যামা তেরা গলায় বলল। আপনি ডাকলেই আসতে হবে? ফিরোজের মুখের ভাব শক্ত হয়। এত কথা বলছে কেন এই মেয়ে? শ্যামা মুচকি হেসে বলল, আপনার কি তাতে? সমস্যা আছে? বেয়াদবের কাজকর্মে আজকাল নেতার সমস্যাও হয় দেখি। ফিরোজ চেপে চেপে বলল, ছেলেদের সাথে এত কথা বলার দরকার কি? তুমি আসলেই বেয়াদব। শ্যামা বলল, ফিরোজ ভাই আপনার কি জলে? শ্যামা, বেশি কথা বলো না। আমি এমনই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু তো আমি কি করব? ফিরোজ নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে বলল, আমি কি চলে যাব? আমি কি জানি? ফিরোজ নিঃশব্দে ফোন কেটে দেয়। মনটা বিষিয়ে ওঠে। যে মেয়ে রাতে দেখা করতে চলে আসে সেই মেয়ে বিকালে আসছে না কেন? তার ইচ্ছে করছে শ্যামাকে ধরে এনে সামনে বসিয়ে রাখে। দেখা করতে না আসার শাস্তি স্বরূপ ভীষণ ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া উচিত। ফিরোজ কিছুক্ষণ অপেক্ষা করে। তার মনে হালকা সম্ভাবনার রেখা ছিল যে শ্যামা আসবে, কিন্তু 10 মিনিট পরেও যখন আসলো না, তখন সে বিস্ময়ে রাগ করার কথা ভুলে যায়। চুপচাপ সেই জায়গা থেকে সরে আসে। দুনিয়ার সবাই তাকে ফাঁকি দেয়। মোহাম্মদ আলী মূলত কখনোই সকালে নাস্তা ঘরে করা হয় না। ফজরের নামাজ পড়ে উনি হোটেলে চলে যায়, হোটেলেই নাস্তা সারেন। আজকে ও হোটেলে যায়নি, ওনার শরীরটা ভালো লাগছে না। নিজের ঘরে শুয়ে আছে। রোজিনা বেগমের হাঁকডাক শুনে উঠে টেবিলে গিয়ে বসে। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, সকালবেলায় এমন চিল্লাচিল্লি শুরু করেছো কেন? রোজিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, আমি কথা বললেই চিল্লাচিল্লি। খাবার বানিয়ে বসে থাকার জন্য বান্দি করে এনেছো নাকি? মোহাম্মদ আলীর স্ত্রীর দিকে শান্ত চোখে তাকায়। একে একে ফারিয়া আর তামিম এসে টেবিলে বসে। তিনি ফিরোজের দরজার দিকে তাকায়। রোজিনার সমস্ত রাগ যে ফিরোজের উপর, এটা উনি জানেন। উঠে গিয়ে ফিরোজের দরজা ধাক্কা দিলেন। চাপানো ছিল বলে খুলে গেল। ধীর পায়ে ভেতরে ঢুকে দেখেন ফিরোজ খাটে হেলান দিয়ে গম্ভীর মুখে বসে আছে। ওনাকে দেখে নড়ে চড়ে বসে বলল, আব্বা।
মোহাম্মদ আলী ছেলের মুখ দেখে বুকে ব্যথা অনুভব করেন। ছেলেটা সব শুনে বুঝে তবুও কতটা নিশ্চুপ। নাস্তা খেতে আয়। ফিরোজ মাথা নেড়ে উঠে দাঁড়ায়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, আপনি যান, আমি আসছি। মোহাম্মদ আলী ছেড়ে যাওয়ার দিকে তাকে নিঃশব্দে বেরিয়ে যায়। শত চাইলেই উনি ফিরোজের উপর শক্ত হতে পারেন না। নাস্তার টেবিলে বসার পর রোজিনা বেগম ঘ্যান ঘ্যান করে বলল, কে আসেনি? আসবে কেন? বিয়াদবের চূড়ান্ত এই ছেলে, অসভ্য মহিলা, নিজে চলে গেছে, এই আপদ আমার কপালে দিয়ে গেছে। বলি, যাবি যখন নিজের ঝামেলার সাথে নিয়ে যা। না, আমার জন্য রেডিমেড ঝামেলা দিয়ে গেছে। মোবারক সাহেব টেবিল কাঁপিয়ে রোজিনা বেগমকে ধমক দেয়। মুখ সামলে কথা বলো। আবুদ কে? হ্যাঁ, রোজিনা বেগম মুখ অন্ধকার করে থাকে। তামিম মায়ের কথায় অসন্তুষ্ট। বাবা যে রেগে আছে সেটা স্পষ্ট। কথা বাড়ার আগে সে মাকে বলল, এসব কি কথা আম্মা? ভাই ঝামেলা হলে তো আমিও ঝামেলা। রোজিনা বেগম হিসিয়ে বলল, তুই পেটের ছেলে আর ওইটা আমার সতীনের ছেলে। মোহাম্মদ আলী তামিমের দিকে তাকায়। তামিম বলল, চুপ করো আম্মা, এসব কথা শুনতে ভালো লাগে না। সকাল সকাল ঝগড়া করো না। রোজিনা কিছু বলতে যাচ্ছিল, তার আগে ফিরোজ সেখানে এসে উপস্থিত হয়। খালি চেয়ারে বসে যায়। এতক্ষণ রোজিনা বেগম এই সকল কথা সে শুনেছে, তাই তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর, কিন্তু আব্বার সামনে সে গম্ভীর থাকে না। মোহাম্মদ আলীর দিকে তাকিয়ে বলল, হোটেলে যাননি কেন আব্বা? শরীর ভালো লাগছে না। ফিরোজ গাজরের হালুয়া নিয়ে খেতে শুরু করে তার আব্বার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি যাব। মোবারক সাহেব মাথা নেড়ে সায় দেয়, মুখে বলল, আচ্ছা। ফিরোজ চুপচাপ খাবার খেয়ে উঠে হোটেলে চলে যায়। ফিরোজের মন খারাপের চিত্র রোজিনা বেগম ছাড়া বাকি তিনজনই উপলব্ধি করতে পেরেছে। ভাই বেরিয়ে যাবার পরে ফারিয়া রাগী গলায় বলল, তুমি ভাইয়ের সাথে এমন করো কেন? ভাইয়া কষ্ট পায়, বুঝো না? আর এসব বলবে না। রোজিনা মেয়ের কথা শুনে হাই হাই করে বলল, তোরা দুইজন আমার পেটে হয়েছিস, ভাবতে অবাক লাগে। মোহাম্মদ আলী রুমে চলে যায়। রোজিনা বেগমের এসব কথাবার্তা শুনতে ভালো লাগছে না। স্ত্রীকে বেশি কিছু বলতে পারেন না, আবার ছেলেকে কিছু বললেও ভালো লাগে না। ফিরোজ আজকে হোটেলে যেতে বাইক নেয়নি, হেঁটেই যাচ্ছে, অন্যমনস্ক হয়ে হাঁটছে। রোজগারে খোঁচার কথা হট্টগোল তার একটু ভালো লাগে না, সারাক্ষণ অশান্তি লাগে। এই পৃথিবীতে তার একটুও শান্তি লাগে না। কোথায় গেলে একটু শান্তি পাবে সে? গম্ভীর মুখে রাস্তা ধরে হেঁটে যায়। মা নামের নারীটার উপর তার অনেক রাগ। দুনিয়ার আলো দেখিয়েছে ঠিক, কিন্তু সব সুখ কেড়ে নিয়েছে। ফিরোজের বয়স যখন 3, তখন ফিরোজের আম্মা রেবেকা বেগম পরকীয়ায় আসক্ত হয়। সে পুরুষের হাত ধরে পরবর্তীতে চলে যায়। ফিরোজকে ভাসিয়ে যায় এক আকাশ দুঃখের মাঝে। ছোটবেলা থেকে রোজিনা বেগমের অবহেলা, মার অপমান সহ্য করে এসেছে। একা রুমে বাচ্চাদের মতো ডুকরে কেঁদেছে। যত বড় হয়েছে ততই নারী জাতির উপর ঘৃণা জন্মেছে। তার ধারণা তার মায়ের কারণে তার জীবনের এই ছন্দপতন। মাঝ রাস্তায় গিয়ে শ্যামাকে দেখে দাঁড়িয়ে রাব্বির সাথে কথা বলছে। কাঁধে ব্যাগ দেখে বুঝলো কলেজে যাচ্ছে, হয়তো ফারিয়ার জন্যই দাঁড়িয়েছে। রাব্বির সাথে শ্যামাকে দেখে আর মন খারাপের কালো মেঘ আরো ঘন হলো। না চাইতে মুখাব হলো আরো গম্ভীর। মেয়ে মানুষ মানেই খারাপ। এতদিন পাগলের মতো তার পিছনে ঘুরে এখন আবার রাব্বিকে পেয়ে তার সাথে শ্যামাদের পাশ দিয়ে যাওয়ার সময় ফিরোজ ওদের দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে চুপচাপ চলে গেল। না তাকালেও ফিরোজের বুক পুড়ল। শ্যামার পাশে আরেকজনকে ভালো লাগছে না, ভেতরটা জ্বলছে, বুকে ভীষণ জ্বলছে। তার মনটা কি চাই সেটাই এখনো তার বোধগম্য হচ্ছে না। শ্যামা অবাক হয়ে ফিরোজের হেঁটে চলা দেখে, আজকে বাইক আনেনি। আর সবচেয়ে বড় কথা, একবারও তার দিকে তাকায়নি। রাব্বির সাথে দেখেও চেহারা ভাবলেশীন, গম্ভীর। শ্যামার মন উতলা হয়ে ওঠে, বুক চিনচিন করে ওঠে ব্যথায়। ফিরোজের মন খারাপ কেন জানতে মন আনচান করে। ফারিয়া আসলে শ্যামা উসকুস করে কিভাবে জিজ্ঞাসা করবে। বহু ভেবেচিন্তে বলল, ফিরোজ ভাইয়ের বাইক কই? নষ্ট নাকি? আজকেও ফারিয়ারও মন খারাপ। ফিরোজ তার সৎ ভাই, এটা সে কখনো ভাবতে পারে না। তাকে কত ভালোবাসে ফিরোজ। মায়ের কথায় ফিরোজের গম্ভীর চেহারা দেখে তারও মন খারাপ হয়। না, বাইক বাড়িতেই। তাহলে হেঁটে গেলে কেন? মনও খারাপ দেখলাম। এমনিতে আম্মা একটু বকাঝকা করেছে তাই। ফিরোজের আম্মা যে ফিরোজকে পছন্দ করে না, পাশাপাশি বাড়ি হয়ে, সেটা শ্যামার জন্যে জানা আছে। শুধু শ্যামা কেন, সবাই জানে। রোজিনা বেগম সবার সাথে যেমন ভালো ব্যবহার করেন, ফিরোজের সাথে তেমনি খারাপ ব্যবহার করেন। শ্যামার খারাপ লাগে, ফিরোজের কষ্টটা নিজের মনে হয়। ফারিয়া শ্যামার দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলল, আমার ভাইয়ের এত কিছু খেয়াল করিস? শ্যামা থমথমে মুখে বলল, সামনে দিয়ে গেল তাই জিজ্ঞেস করলাম। সবাই চুপচাপ কলেজে যায়। আসার সময় রাব্বি বলে তাদের দুজনকে খাওয়াবে, কারণ জানতে চাইলে বলে এমনি। শ্যামা দেখে ফিরোজ এখনো হোটেলে আছে। শ্যামা বলল, তাহলে বাগদাদ হোটেলে খাওয়া?
বাগদাদের রান্না সেই হয়। রাব্বির ইচ্ছা ছিল রেস্টুরেন্টে খাওয়াবে, যেহেতু শ্যামাকে পছন্দ করে সুতরাং শ্যামার কথায় ফাইনাল করা হয়। রাব্বি আর ফারিয়া ফিরোজের সাথে টুকটাক কথা বলে খালি টেবিলের দিকে এগিয়ে যায়। শ্যামা যায় না, চুপচাপ ফিরোজকে দেখছে। ফিরোজ মাথা তুলে তাকালে শ্যামা বলল, মন খারাপ? ফিরোজ এক দৃষ্টিতে শ্যামার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার দিকে তাকালে ভালো লাগে। হঠাৎ করেই মনে হলো শ্যামাকে দেখলে তার শান্তি লাগে, বুক চিরবিরিয়ে ভালো লাগার সুবাস বয়। কিন্তু শ্যামাও বোধহয় রাব্বিকে পছন্দ করে, তা না হলে সারাদিন ছেলেটার সাথে ঘুরবে কেন? না চাইতেও মুখের ভাব গম্ভীর হয়ে যায়। দাঁতে দাঁত চেপে পড়ল, না। আমার মনে হচ্ছে। তোমার তো কত কিছুই মনে হয়। শ্যামা টেবিলের কাছে এসে বলল, এমন করে কথা বলেন কেন? আমি এমনই, তাই এমন করে কথা বলি। ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। শ্যামা এই অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। আবার এই হোটেলে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলাও দৃষ্টিকটু। সে আস্তে করে বলল, বিকেলে দিঘির পাড়ে আসবেন, আমি ওয়েট করব। ফিরোজ তেরা গলায় বলল, তুমি বললেই আসতে হবে? শ্যামা মিষ্টি করে হেসে বলল। হ্যাঁ। ফিরোজ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। শ্যামা হেঁটে ফারিয়াদের কাছে চলে যায়। খাবার খাওয়ার পুরোটা সময় ফিরোজ শ্যামার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। রাব্বি এতবার তাকাচ্ছে কেন? যথারীতি বিকেলে শ্যামা দিঘির পাড়ে যায়। আজকে লাল টুকটুকে জামা পড়েছে। দুরু দুরু বুকে ফিরোজের জন্য অপেক্ষা করছে, কিন্তু ফিরোজ আসে না। মাগরিবের আজান পড়লে শ্যামার চোখ বেয়ে পানি পড়ে। অভিমানে মন কেঁদে ওঠে। কালকে সে আসেনি, তাও উনিও আজকে আসেনি। বদলা নিল। শ্যামা বাড়ি ফিরে আসে, মোবাইল হাতে নিয়ে দেখে ফারিয়ার অনেকগুলো ফোন। দুপুরে দেখা হলো, এখন এতগুলো ফোনের দরকার কি? এসব ভাবতে ভাবতে ফারিয়া নিজে এসে উপস্থিত। শ্যামার হাত ধরে খিলখিল করে হেসে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।